বাবু বিশ্বনাথ মতিলাল এক পুরুষেই প্রচুর টাকা রোজগার করেছেন। অন্য অনেকের মতন তাঁরও ভাগ্য ফিরেছে নুনে। লুণ্ঠন পর্বের গোড়ার দিকে ইংরেজ কোম্পানি কাতারে কাতারে জাহাজে এ দেশ থেকে মালপত্র ভরে নিয়ে যেত নিজের দেশে। ফেরার সময় তার অধিকাংশ জাহাজই খালি আসত। ওরকম খালি জাহাজ নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেওয়া বিপজ্জনক। ঝড়ের সময় সেগুলো খেলনার মতো পলকা হয়ে যায়, উল্টে যায় হঠাৎ। তাই সাহেবেরা সেই জাহাজগুলি সবচেয়ে সস্তা জিনিস নুন দিয়ে ভর্তি করে আনতে শুরু করে। প্রথম প্রথম সেই নুন এমনি ফেলে দেওয়া হতো, কিন্তু অচিরেই বণিক জাতির চৈতন্যোদয় হলো, ফেলে দেবার দরকার কি, এই নুনও বিক্রি করা যায়। ৭ সমুদ্র ১৩ নদী পার থেকে নুন আমদানি করার কোনো প্রশ্ন ওঠে না। যদিও বিলিতি নুনও ভারতীয় নুন একই রকমের নোনতা, তবুও এই দেশের ডামাডোলের মধ্যে ইংরেজ নানা কৌশলে সেই নুন বিক্রি করা শুরু করলো। দিশি বাজারে নুন চালাবার জন্য সাহায্য নিল কিছু কিছু দিশি লোকের। ক্রমে ক্রমে এখানকার সমগ্র লবণ ব্যবসাটি ইংরেজ একচেটিয়াভাবে গ্রহণ করে। লবণ অর্থাৎ কর্কচ, যা শুধু সাধারণ মানুষের ব্যবহার্য এবং নতুন ব্যবসায়ীদের কেরামতিতে যার দাম যখন তখন লম্ফ দিয়ে বাড়ে। দেশি উৎপাদকদের বঞ্চিত করে বিদেশি বণিকদের লভ্যবৃদ্ধি এবং সেই সঙ্গে নিজেদেরও সংস্থান করে নিয়েছিল কিছু দেওয়ান ও উপদেওয়ানরা। আদিযুগের কলকাতার অনেক ধনী প্রকৃতপক্ষে এই নুনের গোলাম। বাবু বিশ্বনাথ মতিলাল বড়লোক হবার পর শেষ বয়সে গান বাজনা, হাফ আখড়ায় আর শখের যাত্রা নিয়ে খুব মেতেছিলেন। তাঁর অগাধ বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়েছিলেন উত্তরাধিকারীদের মধ্যে। বাড়ির কাছেই তিনি যে একটি মস্ত বড় বাজার বসিয়েছিলেন, সে বাজারের মালিকানা তিনি লিখে দিয়েছিলেন তার এক ছেলের বউয়ের নামে। সে বৌরানীর বাজারের নামই লোকের মুখে মুখে হয়ে যায় বউবাজার। ক্রমে পুরো পল্লীটিরই ওই নাম হয়। বউবাজার পাড়াটি বড় বিচিত্র। অনেককাল থেকেই এই পল্লীতে বারবণিতাদের রবরবা। বড় মানুষরা তাদের রক্ষিতাদের জন্য আলাদা বাড়ি করে দিয়েছে। ভাগ্য অন্বেষণে অনেক মুসলমান ও পশ্চিম বাইজিরাও তাদের জীবন্ত শিল্পপসরা সাজিয়ে বসেছে এখানে। পাইকার, ব্যাপারী আর ইজারাদারদের রাত্রিবাসের জন্য সরাইখানাও গজিয়ে উঠেছে অনেক, যেখানে শয্যা ও শয্যা সঙ্গিনী দুই মেলে। তাছাড়া এখানে আছে এমন কালী মন্দির যেখানে সাহেবরাও আসে পুজো দিতে। সব ব্যাপারেই সাহেবদের অগ্রাধিকার বলে যেদিন সাহেবরা কোনো কিছুর মানত করে ডালি সাজিয়ে পুজো দিতে আসে, সেদিন পুরুতরা অতি উৎসাহে নেটিভ নিত্য পূজার্থীদের হাত দিয়ে ঠেলে দিতে দিতে বলে, হট যাও, হট যাও, আগে গোড়া পূজা, আগে গোড়া পূজা। সাহেবরা ভক্তি ভরে পায়ের জুতা খুলে মাথা নিচু করে কালী মূর্তির দিকে এগিয়ে যায়। হাফ আখড়ায় শখের যাত্রা, বুলবুলির লড়াইতে এপাড়া প্রায়ই জমজমাট থাকে। ইদানিং উড়িষ্যা থেকে আগত গোপাল নামে একটি ছেলে বিদ্যাসুন্দরের গান গেয়ে সবাইকে খুব মাতিয়ে রেখেছে। শোনা যায় ওই গোপাল আগে পথে পথে কলা বিক্রি করত। একদিন সে বাবু বিশ্বনাথ মতিলালের বাড়ির বাইরে হাঁক দিয়েছে, চাই কলা, চাপা কলা। অমনি বাড়ির মালিক বৈঠকখানা ঘরে বসে কান খাড়া করলেন। ২-৩ বার সেই কলাওয়ালার হাঁক শুনে বাবু বিশ্বনাথ মতিলাল তার বয়স্ক রাধু সরকারকে বললেন, শুনছ রাধু, লোকটার গলা শুনছ? খাঁটি কোমল গান্ধার লাগেছে, কেমন খেলাচ্ছে সুরটাকে। ওরে, কে কোথায় আছিস? ধরে আন, লোকটাকে ধরে আন। সেই গোপালকে নিয়ে গড়া হলো যাত্রা পার্টি। তার গলার গান এখন লোকের মুখে মুখে ফেরে। মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ ওই বিদেশি। বউবাজার পাড়ার নানা গলির মধ্যে পুরনো আমলের অনেক বাবুদের বাড়ি রয়েছে। শহরে জনসংখ্যা দিন দিন বাড়ছে, তাই সেই সব অনেক বাড়ির বৈঠকখানা এখন ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে বহিরাগতদের। একখানা দুখানা ঘরে কোনো রকমে মাথা গুজে থাকে ১০-১২ জন পুরুষ মানুষ। নিত্য নতুন গজিয়ে উঠেছে এরকম এক একটা মেজবাড়ি।
সাধারণত একজন কেউ কলকাতা চাকরি পেয়ে ওরকম ঘর ভাড়া নেয়, তারপর গা থেকে ছেলে ভাই ভাগ্নেদের আনিয়ে কলকাতার স্কুলে ভর্তি করে দেয় কিংবা চাকরির উমেদারিতে লাগায়। ক্রমে ক্রমে দূর সম্পর্কের আত্মীয় স্বজন কিংবা তাদের সুপারিশ নিয়ে কেউ কেউ চাকরির ধান্দায় এসে জুটে যায় সেখানে। থাকা তো বিনামূল্যে বটেই, খাওয়াও প্রায় আধলানা খরচ করে। তার বদলে রান্না করা বাসন মাজার কাজগুলো করে দিতে হয়। এই যা। বউবাজারের ৫৫ গলিতে এরকম কাছাকাছি দুটি মেসবাড়ি আছে। একটি চালান জয়রাম লাহিড়ী। দুখানি ঘর ও এক চিলতে ছাদে মোট ১৩ জন মনুষ্য থাকে। জয়রাম ধীর স্থির নিষ্ঠাচারী ভদ্রমানুষ, কিন্তু জীবিকা অর্জনের জন্য তাকে সারাদিন প্রায় মুখের রক্ত তুলে শ্রম করতে হয়। সকালে নাকে মুখে কিছু অন্ন গুজে তিনি বেরিয়ে যান। ফিরতে ফিরতে রাত্রি ৯টা-১০টা বেজে যায়। তিনি কাজ করেন খিদিরপুরের এক সাহেবের অধীনে। মাঝে মাঝে সাহেবের সঙ্গে তাকে ২-৪ দিনের জন্য মফস্বলে যেতে হয়। স্বগ্রামের যেসব লোকেরা তার কাছে এসে আশ্রয় চায় তিনি কারুকেই বিমুখ করেন না। এত বড় একটা সংসারের খরচ তিনি একা যোগান। এছাড়া কারোর স্কুলের বেতন, কারো যাতায়াতের ভাড়াও তিনি দিয়ে যান নিয়মিত। অতিশয় ভালো মানুষ বলেই তিনি খেয়াল করেন না যে এত রক্ত জল করা পরিশ্রমের টাকায় তিনি কতগুলো কুলাঙ্গার পুষছেন। জয়রাম লাহিড়ীর পোষ্যরা পাড়ার মধ্যে একটি আতঙ্ক বিশেষ। তাদের গোদা গোদা চেহারা, বিকট গলার আওয়াজ। জয়রামের সামনে তারা চুপে চাপে থাকে, আর জয়রাম বাসা থেকে বেরুলেই তারা নিজ মূর্তি ধরে। তাদের মধ্যে ৩ জন মোটে সামান্য চাকরি জুটিয়েছে, বাকিরা সর্বক্ষণ বাসায় বসে গুলতানি করে আর মদ গাঁজা খায়। এমনকি যে ৩টি কিশোর আছে দলের মধ্যে, স্কুলে ভর্তি করে দেওয়া হলেও তারা ক্লাসে যায় না। বড়রা তাদের দিয়ে জোর করিয়ে বেশি কাজ করায়। এমনও দেখা গেছে বুড়ো ধাড়িরা সারা গায়ে তেল মেখে হাত পা ছড়িয়ে বসে আছে কুয়োর ধারে, আর সেই ৩টি কিশোর অবিরাম জল তুলে তুলে তাদের মাথায় ঢালছে। সারা দুপুর ধরে চলে এই স্নান পর্ব। কিশোরদের মধ্যে একটির নাম রামচন্দ্র। পল্লীর লোকে বলে, বাবা, এ আপদের নাম রামচন্দ্র কে রেখেছে? এর নাম হওয়া উচিত ছিল হনুমানচন্দ্র। সেই রামচন্দ্রের উপদ্রবে প্রতিবেশীরা অস্থির। ১৪-১৫ বছর বয়স হলেও তার বেশ ঢেঙা চেহারা, গায়েও যথেষ্ট শক্তি আছে। আর পুলির গলিতে একটি স্কুলে তার নাম লেখানো আছে বটে, কিন্তু সেখানে সে যায় কদাচিৎ। পাড়ার মধ্যে কোনো ফেরিওয়ালা এলে সে কিছু না কিছু চুরি করে পালাবেই। জামরুল, আম, কলা, যাই হোক না কেন, এক থাবা দিয়ে তুলে নিয়ে সে দৌড়ে কোথায় অদৃশ্য হয়ে যায়। এবাড়ির বয়স্কদের মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যক্তিটির নাম হরবল্লভ। তার কীর্তি কাহিনী এমনই ছড়িয়ে গেছে যে এমনকি তার কিছু কিছু জয়রামের কানেও গেছে। এর মধ্যে দুবার জয়রাম নিজের চেষ্টায় সেই হরবল্লভকে চাকরি জুটিয়ে দিয়ে বলেছেন, বাপু, তুমি এবার নিজে পৃথক বাসা ভাড়া করে নেও। হরবল্লভ ২-৪ দিনের মধ্যেই সেই চাকরি খুঁয়ে মুখ কাচুমাচু করে ফের জয়রামের পা জড়িয়ে ধরে। জয়রাম আর কিছু বলতে পারেন না। হরবল্লভের আসল কাজ অন্য যারা চাকরি করে তাদের কাছ থেকে টেকসো আদায় করা। কে কোন দিন বেতন পায় সেই হিসেব তার নখে অর্পণে। সেই দিন সে তাকে তাকে থাকে। সেদিন তার উপরে হামলে গিয়ে পড়ে, বলে, দে শালা, টাকা দে, ফুর্তি করব। তুইও ফুর্তির ভাগ পাবি। ফুর্তি করার নিত্য নতুন উপায় বের করে হরবল্লভ। তার প্রধান সাকরেত ওই কিশোর রামচন্দ্র। বিকেল হলে ছাদে খোলা হাওয়ায় খালি গায়ে বসে থাকে হরবল্লভ, আর রামচন্দ্র ছিলিমে গাঁজা সেজে দেয়। দুজনে ভাগাভাগি করে ছিলিম টানতে টানতে নানা রকম ফন্দি ফিকির আটে। হরবল্লভের গায়ের রং কুচকুচে কালো, বুকে পিঠে বড় বড় লোক। লোকে বলে জাম্বু বানার হনুমান পাশাপাশি বসে আছে। মেজবাড়িতে কোনো স্ত্রীলোক থাকে না বলে পুরুষগুলোর জিভেরও কোনো বলগা নেই। ছোট বড় ভেদও মানে না। যে কোনো রকম কুকথা তারা অনর্গল বলে যায়। যখন তারা নিজেদের মধ্যে ঝগড়া করে তখন এমন সব কুৎসিত বাক্যের স্রোত বইতে থাকে যে পথ চলতি লোকেরা ভিড় করে দাঁড়িয়ে শোনে। জয়রাম কার্য উপলক্ষে মফস্বলে গেলে এই বাড়ির লোকদের পোয়া বারো। তখন তারা একাধিক সস্তা বেশ্যাকে পথ থেকে ডেকে নিয়ে আসে বাড়ির মধ্যে। তারপর সারা রাত ধরে চলে হল্লা। আশেপাশের বাড়ির শিশুরা হঠাৎ ঘুম ভেঙে ভয় পেয়ে কেঁদে ওঠে। মায়েরা চুপ 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 করে সেই শিশুদের পিঠ চাপড়ে আবার ঘুম পাড়াবার চেষ্টা করে। স্বামীদের দিকে তারা জ্বলন্ত চোখে তাকায়। স্বামীরা মুখ ফিরিয়ে থাকে। হরবল্লভ আর তার সাঙ্গপাঙ্গদের সবাই ডরায়।
একদিন মাঝরাতে ও বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো একটি মেয়ে। মেয়েটি শৈরিনী হলেও বোধ হয় ওদের অতখানি অত্যাচার সহ্য করতে পারেনি, তাই পালিয়ে আসতে চেয়েছিল। তার পেছন পেছন তেড়ে এলো হরবল্ল, হাতে একটা গোল করে পাকানো মোটা দড়ি। স্থলিত গলায় সে গান গাইছে, আমার এই বিনোদমালা পরাবো সখী তোর গলায়। হরবল্লভের হাত থেকে বাঁচবার জন্য মেয়েটি একবার এ বাড়ি একবার ও বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে দুম দুম করে। যদিও মেয়েটি জানে কেউই তাকে আশ্রয় দেবে না। যে মেয়ে একবার পথে বেরোয়, কোনো বাড়িতে তার স্থান নেই। পাড়ার প্রায় সব বাড়িই তখন অন্ধকার। গোলমালে কেউ কেউ জেগে উঠলেও সারা শব্দ করছে না, শুধু আলো জ্বলছে একটি বাড়িতে। শেষবাতি জেলে একটি রোগা পাতলা চেহারার 21-22 বছরের যুবক গভীর মনোযোগের সঙ্গে কিছু লিখছিল। স্ত্রীলোকের আর্তচিৎকারে তার একাগ্রতা নষ্ট হলো। প্রথমে একটুক্ষণ চুপ করে থেকে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। ঘরের মধ্যে আরো কয়েকজন ঘুমিয়ে আছে। তাদের পাশ কাটিয়ে সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় কোনো বাতি নেই, তাই সহসা কিছু দেখা যায় না। তারপর সে দেখলো পথের মোড়ে একটি স্ত্রীলোককে টানতে টানতে নিয়ে চলছে একজন পুরুষ। হরবল্লভ গান ছেড়ে এখন কর্কশ গলায় চিৎকার করছে, চল মাগি, আগে পয়সা নিয়েছিস, এখন ছেনালি, আজ বেঁধে রাখবো তোকে। কণ্ঠস্বর শুনে হরবল্লভকে চিনতে পারলো যুবকটি। নতুন কিছু নয়, এরকম প্রায়ই ঘটে। যুবকটি একটি দীর্ঘশ্বাস ফেলল। একবার সে ভাবলো ছুটে যাবে মেয়েটিকে সাহায্য করবার জন্য, কিন্তু ততক্ষণে এই বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। সেই যুবকটিও একটি পারিবারিক মেস বাড়িতেই থাকে। এই বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটির নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তার নিজের 3 ছেলে, তার ভাইয়ের 2 ছেলে, বোনের 2 ছেলে, শ্যালিকার 1 ছেলে এবং পুরনো ভৃত্য শ্রীরাম নাপিত। এছাড়াও মাঝে মাঝে গ্রাম থেকে তার অন্য ছেলে এবং আরও আত্মীয় স্বজন এসে থাকে। ঠাকুরদাস মাইনে পান 10 টাকা। তাই দিয়েই অনেকদিন পর্যন্ত তিনি কলকাতার বাসা খরচ এবং ছেলেদের শিক্ষার খরচ চালিয়েছেন। তার ছেলেরা পড়াশোনায় ভালো। বড় ছেলে ঈশ্বর সংস্কৃত কলেজের নামকরা ছাত্র। মাঝে মাঝে সংস্কৃত শ্লোক রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে 50-100 টাকা পুরস্কার পেয়ে সে টাকা তুলে দিয়েছে বাবার হাতে। মাসে 8 টাকা ছাত্রবৃত্তিও পেয়েছে সে। এ বাড়িতে একমাত্র বিলাসিতা মাঝে মাঝে বিকেলবেলা বাতাসা খাওয়া। ঈশ্বর পড়াশোনায় ভালো হলেও ছেলেবেলা থেকে দারুণ গোয়ার। কোনো একটা কিছু জেদ ধরলে কিছুতেই ছাড়বে না। তার জেদের জন্য এক সময় ঠাকুরদাস ওকে মারতে মারতে আধমোড়া করে ফেলেছেন, তবু ছেলে জেদ ছাড়েনি। ঠাকুরদাস এখন মারধর বন্ধ করলেও মাঝে মাঝেই বলে, আমার এই ছেলেটা একটা ঘাড় বেঁকা এঁড়ে গরু। সংস্কৃত কলেজের পাঠ সেরে সম্প্রতি ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদারের চাকরি পেয়েছে। মাইনে বেশ ভালোই, 50 টাকা। তার কাজ সাহেব সিভিলিয়ানদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়া। এ দেশ শাসন করতে এসে সাহেবেরা বুঝেছে এ দেশের ভাষা না শিখলে এ দেশবাসীর মর্মে প্রবেশ করা যাবে না। সাহেবদের সংস্পর্শে এসে ঈশ্বরও বুঝেছে যে তাকেও ইংরেজি ভাষাটা শিখতে হবে। রাজভাষা না শিখলে রাজ সংসর্গে থাকা যায় না। সকালে ও সন্ধেবেলা সে নিয়ম করে ইংরেজি ও হিন্দি শিখছে। প্রায়ই তার রান্না করার পালা থাকে। চাকরি সেরে এসে সে রান্নাবান্না সেরে নেয় দ্রুত। খাওয়া দাওয়ার পাট চুকলে সে ছোট্ট ভাইদের পড়া বলে দেয়। তারপর সকলে ঘুমিয়ে পড়লে সে নিজের পড়াশোনা নিয়ে বসে। খুব গভীর রাতে সে লেখে। রাত জাগার ব্যাপারে তার কোনো ক্লান্তি নেই। 22 বছর বয়স হলেও তার রোগা পাতলা ছোট্টখাট্ট চেহারা, শরীরের তুলনায় মাথাটা বড়। একদিন বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে ঈশ্বর এক মুদিখানা থেকে 8 পয়সার ছোলা কিনছে। এমন সময় তার কাঁধে কে যেন থাবড়া মারল। ঈশ্বর ফিরে দেখল তার বন্ধু মদনমোহন। মদনমোহন ঈশ্বরের চেয়ে বয়সে কিছু বড় হলেও দুজনে বাল্যকালে সহপাঠী ছিল বলে গভীর বন্ধুত্ব জন্মে গেছে। মদনমোহনের মাথা কামানো, মাঝখানে মস্ত বড় টিকি, স্বভাবটা তার দিলদরিয়া ধরনের। মদনমোহন সেই মুদিখানায় মুড়ি কিনতে এসেছিল। মদনমোহন বলল, কি হে বাটুজ্যের পো, এতখানি ছোলা কোন কাজে লাগবে? ছোলার চাষ দিবে নাকি? ঈশ্বর হেসে বলল, হ্যাঁ, চাষের কাজটা আমি ভালো পারি বটে। ছেলে বয়সে কাস্তে হাতে নিয়ে চাষাদের সঙ্গে মাঠে ধান কাটতে যেতাম। মদনমোহন বলল, নাও মুড়ি খাও। আমি ভেবেছিলাম তোমার রসনায় কাস্তের সমান। সত্যকারের কাস্তে হাতে নেবার তোমার দরকার নেই। তা এতখানি ছোলা কিনলে কোন কমে? বাড়িতে তো খাবার লোক কম নাই। আমাদের ওদিককার লোকদের পেট বড় হয়,
আমার ভাইগুলো একদিক থেকে হালুম হালুম করে খায় আর সমানে হাগে। এত পরিমাণ ছোলা তো ২০-২৫ জনেও খেয়ে শেষ করতে পারবে না। ধরো এখন আমাদের বাড়িতে ১১টা পেয়ে, সকালে এই ছোলা ভিজিয়ে রাখলে বিকেলে বেশ ডুমু ডুমু হয়, সেই দিয়ে বিকেলের জল খাবারটা বেশ চলে যায়। সব শেষ করতে পারে না, যতগুলো বাঁচে তা রাতের কুমড়োর তরকারির মধ্যে মিলিয়ে দেয়, অমনি সেটা কুমড়োর ছক্কা হয়ে যায়, আর তাতে স্বাদও বাড়ে। শুধু একঘেয়ে কুমড়োর ডালনা আর রোজ ভালো লাগে না। বিকালেও ছোলা আর রাত্রেও ছোলা, আর সকালে কি খাও? আদা। হে 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 হে। সেজন্যই স্বাস্থ্যটি চমৎকার। গল্প করতে করতে দুই বন্ধু হাঁটতে লাগলো রাস্তা দিয়ে, ঈশ্বরের বাড়ির কাছেই। ঈশ্বর মদন মোহনকে অনুরোধ করলো তার বাড়িতে একটু বসে যেতে। ৫৫ তলার গলিতে সেদিনও হরবল্লভ আর তার চেলারা হুড়োহুড়ি লাগিয়েছে। রামচন্দ্র এক দইওয়ালার বাঁকে ঝোলানো দইয়ের ভাঁড় থেকে এক খাবলা দই চুরি করতে গিয়ে পুরো ভাঁড়টিই ভেঙে ফেলেছে। সে বেচারা জুড়ে দিয়েছে মরা কান্না। খেসারত না নিয়ে সে কিছুতেই যাবে না। তাকে কিছু দেবার বদলে উল্টে তার উপরেই হম্বিতম্বি শুরু করেছে তারা। কোমরে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে আছে তার আরো ২-৩ সাঙ্গাত। কি হয়েছে, কি হয়েছে বলে ঈশ্বর সেদিকে যেতে গেল। মদনমোহন তার হাত ধরে টেনে বলল, করো কি, করো কি, এসব বর্বরদের সঙ্গে বিবাদ করতে যেও না। ঈশ্বর বলল, ওরা ওই গরিব বেচারির উপর হামলা করছে, এদের অত্যাচারে এই পল্লীতে তেষ্টানো মুশকিল। মদনমোহন বলল, তুমি উহাদের দিকে তাকায়ও না, উহাদের কথা শুনিও না, তাহলে আর কে তোমাকে বিরক্ত করবে? ভাই, পথ চলবার সময় চোখ বন্ধ করা যায় না, আর কান বন্ধ করার ক্ষমতা মনুষ্যগণের পক্ষে সম্ভব? ঈশ্বর সেইখান থেকেই হাত দিয়ে বলল, এই দইওয়ালা, তুই আমার কাছ থেকে পয়সা নিয়ে যাস। আজ পারবো না, পরশু আসিস। ওই যে সাদা রঙের বাড়ি। হরবল্লভ ঈশ্বরের দিকে ফিরে বলল, ওই যে ফ্ল্যাটের বেটা এসে গেছে, তবে আর ভাবনা কি? রামচন্দ্র সেই সঙ্গে যোগ করল, বাইরে কোচার পত্তন, ভেতরে ছুচোর কেতন। মদনমোহন ঈশ্বরের হাত ধরে বাড়ির দিকে নিয়ে চলে গেল। ঈশ্বরের নাকের পাটা ফুলে গেছে, চোখে ক্রোধের আগুন, ঘাটটিও বেঁকে গেছে। হাতে বিশেষ পয়সা নেই বলে সে অসহায় বোধ করছে এখন। মদনমোহন বলল, দইওয়ালার ভাড়ের দাম তুমি মিটাবে? আরো কত গরিব দুঃখী আছে, সকলের দুঃখ তুমি ঘুচাতে পারবে কি? ঈশ্বর বলল, সাধ্য মতন ঘুচাবো। এখন তাহলে বেশ বড় মানুষ হয়েছ মনে হয়। ঈশ্বর অহংকারের সঙ্গে বলল, আমি গরিব, তবু আমি বড় মানুষ। বাড়ির মধ্যে এসে মদনমোহনকে নিজের বিছানার উপর বসিয়ে বলল, কি খাবে বলো? মদনমোহন বলল, আমি বাবু তোমার ওই ভিজানো ছোলা খেতে পারবো না, ভালো চাকুরি করতেছ, আজ মন্না মেঠাই খাওয়াও। ঈশ্বর বলল, নিশ্চয়ই খাওয়াবো। পয়সার অন্টন থাকলেও ঈশ্বর বন্ধুবান্ধবদের খাওয়ানোর ব্যাপারে খুব উদার। ছাত্র অবস্থায় জলপানির টাকার প্রায়ই বন্ধুবান্ধবদের খাইয়েছে, এমনকি এই জন্য মিঠাইওয়ালার দোকানে ধার করতেও দ্বিধা করে না। সে ছোট ভাই শম্ভুচন্দ্রকে ডেকে বলল, যা, মোড়ের মিঠাইওয়ালাকে আমার নাম করে বল, মতিচুর আর সন্দেশ নিয়ে আয়। ঠাকুরদাস কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গেছেন। ঈশ্বরই এখন এ বাড়ির কর্তা। কিছুদিন আগে মেঝো ভাইটির বিবাহ দেওয়া হয়েছে, সেজন্য ঋণ করতেও হয়েছে অনেক। ঈশ্বর এখন সংসারের হাল ধরে খরচ চালাচ্ছে টেনে টুনে। অতি সামান্য শাক ব্যঞ্জন রান্না করতে গিয়ে ছোট ভাইরা দিশা পায় না বলে আজকাল রান্নার ভার ঈশ্বর পুরোপুরি নিজেই নিয়েছে। মদনমোহন বলল, মতিচুর নামটা শুনে আমার একটা কথা মনে পড়ল। সরস্বতী পূজা উপলক্ষে তুমি একবার একটা শ্লোক রচেছিলে, মনে আছে? আমার কিন্তু মনে আছে, ভারী সরস ছিল শ্লোকটি। লুচি কচুরি মতিচুর শোভিতং, জিলেপি সন্দেশ গজা বিরাজিতম, যশপ্রসাদেন ফলার মাগুম, সরস্বতী মা জয়তা নিরন্তম। ঈশ্বর বলল, তুমি ঠিক মনে রেখেছ তো, আমি ভুলে গেছিলাম। মদনমোহন বলল, তুমি অপরের রচনা রাশি রাশি মুখস্থ করো,
তাই নিজের রচনা মনে রাখতে পারো না। ঈশ্বর বলল, এক কাজ করা যাক, আমি রসুইটা ধা করে সেরে নি, তুমি রান্নাঘরের দৌড়ে এসে বসো না, তাহলে আমি কাজ করতে করতে গল্পও করতে পারি। রান্নাঘরটি অত্যন্ত নোংরা আর স্যাঁতসেঁতে। একটি মাত্র দরজা, কোনো জানলা নেই। এক দেয়াল থেকে আরেক দেয়ালে ফরফর ফরফর করে উড়ে যাচ্ছে আরশোলা। সেই আরশোলার বহর দেখে মদনমোহন বলল, বাপ রে, এত তেলাপোকা! কোন দিন যে ওর দু একটা ব্যঞ্জনের সঙ্গে পাক হয়ে যাবে। ঈশ্বরচন্দ্র মুচকি হাসল। একদিন যে সত্যিই আরশোলা রান্না হয়ে গিয়েছিল এবং সকলের খাওয়া নষ্ট হবার ভয়ে ঈশ্বর নিজেই কচরমচর করে চিবিয়ে সেই আরশোলা খেয়ে নিয়েছিল, তা তো মদনমোহন জানে না। অবশ্য তাতে দোষী বা কি হয়েছে? চিনেম্যানরা নাকি ওগুলো কেউ কেউ বলে আরশোলা খেলে হাঁপানি রোগ হয় না। রান্না অতি সংক্ষিপ্ত। শ্রীরাম ধা করে উঠোনে গিয়ে কিছু কাঠ চেলা করে আনলো। তারপর সেই কাঠে সাজিয়ে ফেললো উনুন। চকমকি ঠুকে ঠুকে সেই উনুনে আগুন ধরিয়ে ফেললো ঈশ্বর। মদনমোহন বলল, বাপরে বাপ, কি ধোঁয়া! শম্ভুচন্দ্র চাল ধুয়ে এনে মাটির হাঁড়িতে মাপ মতন জল দিয়ে চাপিয়ে দিল উনুনে। খানিক বাদে ভাত ফুটে উঠতেই ঈশ্বর হাঁড়ি নামিয়ে ফ্যান গালল। তারপর হলো ডাল, সেই ভিজে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা আর পোস্ত বড়া ভাজা। মদনমোহন বলল, মিছেই সন্দেশ মতিচুর খেলাম। ঈশ্বর, এখন তোমার হাতের রান্না খেতে আমার লোভ হতেছে। ঈশ্বর বলল, খাও না, বেশি রাত করে আর বাড়ি ফিরেই বা কি করবে, এখানেই আজ শোও বরং। তাই হলো। খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত দুই বন্ধু গল্প করতে লাগলো। একসময় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন ঈশ্বর চুপি চুপি বলল, ভাই মদন, আমি একটা লেখা তোমাকে পড়িয়ে শোনাতে চাই, তুমি শুনবে? মদনমোহন একটু আশ্চর্য হয়ে বলল, কার লেখা? তোমার? ঈশ্বর তখন যে কোনো নবীন লেখকেরই মতো আরক্ত মুখ করে লাজুক গলায় বলল, হ্যাঁ। কি লিখেছ? নতুন সংস্কৃত শ্লোক? না, সংস্কৃতও নয়, শ্লোকও নয়, বাংলা। গদ্য ভাষায় কিছুটা বাংলা লিখেছি। বাংলা? তাও গদ্যে? তুমি বলো কি ঈশ্বর! বাংলা গদ্য অতি অপাঠ্য ও নীরস বস্তু, উহা লিখে লাভ কি? ফোর্ট উইলিয়াম কলেজে যেসব বাংলার ট্যাক্সট আছে তা পড়াতে আমার ভক্তি হয় না। অতি উৎকট ভাষা, সেই জন্য নতুনভাবে কিছু বাংলা রচনার প্রয়োজন অনুভব করি। ছাত্রপাঠ্য কিছু যদি লিখে থাকো তো তা আলাদা এক কথা, নচেত ও লেখা পণ্ডশ্রম। কেন, সর্বসাধারণের পাঠ্য কিছু বাংলায় লেখা যায় না? সর্বসাধারণের কি দায় ঠেকেছে বাংলা পড়বার? যে রসশাস্ত্র পাঠ করতে চায় তাহার জন্য সংস্কৃতের বিশাল ভাণ্ডার রয়েছে, আর কাজ চালাবার জন্য রয়েছে ইংরাজি। এখন তো সকলেই ইংরাজি পড়ে। আমি কিন্তু সর্বসাধারণের কথা চিন্তা করেই লিখতে শুরু করেছিলাম। পড়ো, শুনি। বালিশের তলা থেকে ঈশ্বর টেনে বার করলো লম্বা খাতা। খাগের কলম ছেড়ে সে সম্প্রতি ইংলিশ নিব ব্যবহার করতে শুরু করেছে। প্রথম মাসের মাইনে পেয়েই সেই বড় এক শিশি বিলিতি কালি কিনে এনেছিল হ্যামিল্টনের দোকান থেকে। খাতাখানি হাতে নিয়ে ঈশ্বর বলল, বাসুদেব চরিত লিখব ভেবে শুরু করেছি, একটু শুনে বিচার করে দেখো দেখি। ঈশ্বর পড়তে শুরু করল। নারদ মথুরায় আসিয়া কংসকে কহিলেন, মহারাজ, তুমি নিশ্চিত রহিয়াছ, কোনো অনুসন্ধান করো না, এই যাবৎ গোপী ও যাদব দেখিতেছে। মদনমোহন বলল, আস্তে, একটু আস্তে পড়ো, একেবারে যে পালকি বিহারাদের মতো তুর্কি নাচন শুরু করলে। ঈশ্বর একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ঠিক গতিতেই পড়ছি, কিন্তু তুমি বুঝতে পারছো না, কারণ অভ্যাস নাই। ইংরেজি গদ্য পড়তে গিয়ে আমি দেখেছি ওরা কমা, সেমিকলন, প্রশ্নচিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে। পদ্যে এগুলোর তেমন দরকার না থাকলেও গদ্যে খুব উপকারী। আমি ভাবছি বাংলা গদ্যে এগুলির ব্যবহার করলে কেমন হয়। মদনমোহন বলল, ঈশ্বর, তুমি এই 4 দিন মাত্র সাহেবদের সঙ্গে গতায়াত করেই যে উহাদের সবকিছুর গুণগান করতে শুরু করলে দিকি, ইংরাজি চিহ্ন আমাদের দেশীয় ভাষায় লাগবে কেন?
ওসবের প্রয়োজন নাই তুমি মনে করো? কোনো প্রয়োজন নাই। আমার কিন্তু মনে হয় ওইসব চিহ্নে পাঠের সুবিধা হয়। যা হোক, বাকিটা পড়ি। ঈশ্বর আবার পড়তে শুরু করলো। ইতিমধ্যে বলরাম প্রভৃতি গোপন নন্দনেরা নন্দমহিষীর নিকটে গিয়া কহিল, ওগো কৃষ্ণ, মাঠে খাইয়াছে, আমরা বারণ করিলাম, শুনিল না। তখন পুত্রবৎসলা যশোলা অস্তব্যস্তে আসিয়া কৃষ্ণের গণ্ড ধরিলেন এবং হর্জন করিয়া কহিলেন, রে দুষ্ট, তুই মাটি খাইয়াছিস? রহ, আজ আমি তোকে মাটি খাওয়া ভালো করিয়া শিখাইতেছি। মদনমোহনের ক্রমশ ভুরু কুচকে যাচ্ছিল। এক সময় বললেন, থামো থামো, ঈশ্বর, এসব কি ছাই মাটি লিখিয়াছ? এসব তো চাষাভূষার মতো কথাবার্তা, সব বোঝা যায়, ইহার মধ্যে রস কোথায়? ঈশ্বরের মুখখানা বিবর্ণ হয়ে গেল। আস্তে আস্তে বলল, এর মধ্যে রস নাই? কোথায় রস? লোকে চিঠি চাপাটিও এমন সরল লেখে না। ঈশ্বর, তুমি এই কাজে ক্ষান্ত দেও, এ তোমার উপযুক্ত নয়। এমন ছেলে খেলায় কেন সময় নষ্ট করছো? ভাই মদন, ছেলে খেলা বললে? তা নয় তো কি? তুই মাটি খাইয়াছিস, রহ, আজ আমি তোকে মাটি খাওয়া ভালো করিয়া শিখাইতেছি। এই নাকি রচনা? তুমি এত বড় সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তুমি এরকম স্ত্রীলোকদের মতো অশিক্ষিত ভাষা লিখলে সবাই তোমার উপহাস করবে যে। তাই? আমাকে দেখিয়েছ দেখিয়েছ, আর কাহাকেও দেখিও না। এসব হাবিজাবি রচনা গুড়গুড়ে ভট্টাচার্যের মতো লঘু লোকদের বানায়। এ তোমার উচিত কাজ হয় না। কলেজে পড়াবার সময় তুমি উত্তম শ্লোক রচনা করতে। তোমার কাছ থেকে সকলে সেরকম আরো রচনা আশা করে। ঈশ্বরের ঘাড়খানি পাশে বেঁকে গেছে, চোয়াল কঠিন। মদনমোহনের কথা তার পছন্দ হয়নি। অন্য কেউ এরকম মন্তব্য করলে সে ক্ষুব্ধ উত্তর দিত, কিন্তু মদনমোহনের কথা সে মান্য করে। সে গম্ভীরভাবে বলল, তুমি বাংলা রচনার পক্ষপাতী নও? মদনমোহন বলল, বাংলায় পদ্য রচা যায়। শিশু ও স্ত্রীলোকদের নীতিশিক্ষার জন্য বাংলা পদ্য খুব উপকারী, কিন্তু গদ্যের উপযুক্ত গাম্ভীর্য এ ভাষায় সহে না। আমি এই বাসুদেব চরিতখানি ছাপাবো ঠিক করেছিলাম। সেটা তোমার মতো পণ্ডিতদের যোগ্য কাজ হবে না। খাতাখানা মুড়ে রেখে ঈশ্বর বলল, থাক, ছাপাবো না তাহলে, ছিঁড়ে ফেলে দেব। তোমার কথাই বুঝি ঠিক, বাংলা ভাষায় সাহিত্য হয় না। বিন্দুবাসিনী ঠাকুর ঘরের মেঝেতে আঁচল ছড়িয়ে শুয়ে আছে। সারা বাড়ি নিস্তব্ধ। বেলা এখন 3 প্রহর। বাড়ির সকলে এই সময় খেয়ে দেয়ে ঘুমোয়। নিচতলার দাসদাসীদের কোলাহলও এখন কিছুক্ষণের জন্য শান্ত। বাইরের রাস্তায় ঠাঁটা পোড়া রোদ্দুর। লোকজন বেশি হাঁটে না, গাড়ি ঘোড়াও কম। মাঝে মাঝে কাকের কা কা আর চিলের চি হি হি থেকে শুধু স্তব্ধতায় একটুখানি চির ধরে। ঠাকুর ঘরের একটা জানলা খোলা, তা দিয়ে হাওয়া আসছে হু হু করে। আর সেই জানলার উপর বসে দুটো কাক এক মনে দেখছে বিন্দুবাসিনীকে। তারা খুব চিন্তিত ভঙ্গিতে কিছু একটা আলোচনা করছে পরস্পরের সঙ্গে। আমরা কাকের ভাষা জানি না, কিন্তু তারা যে বিন্দুবাসিনী সম্পর্কেই কথা বলছে তাতে কোনো সন্দেহ নেই। এই মেয়েটিকে কদিন আগেও তারা কত উচ্ছলা চঞ্চলা দেখেছিল। আজ সেই মেয়েটি একা মাটিতে শুয়ে আছে অশ্রু সজলা হয়ে। আজ বিন্দুবাসিনীর একা থাকবারই দিন। আজ একাদশী। এর আগেও তো কত একাদশী গেছে। 9.5 বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে বিন্দুবাসিনী নিয়মিত একাদশী করে আসছে। খিদের জন্য তার কষ্ট হয় না। একাদশীর দিন না খেয়ে থেকেও সে তার বোনদের সঙ্গে দৌড়াদৌড়ি করে কত রকম খেলেছে। সকাল বিকেল মাথা দুলিয়ে মুখস্থ করেছে পড়া। মায়ের কাছে সে যা করে বলেছে, একদিন কেন, আমি 7 দিনও উপোস দিতে পারি মা। তুমি দেখতে চাও? আগেরকার দিনে মুনি ঋষিরা বছরের পর বছর না খেয়ে তপস্যা করত। মহাভারতের অম্বাও এরকম তপস্যা করেছিল। মা হেসে বলতেন, মেয়ে আমার একেবারে গুরু ঠাকুর। কথায় কথায় বেদ পুরাণের তুলনা। বিন্দুবাসিনী পরের বোন কুন্দমালার তখনও বিয়ে হয়নি। সে বলতো, তুই কার জন্য তপস্যা করবি রে শেষদি? মা বলতেন, তুই চুপ কর কুন্দ, পরের জন্মে আমাদের বিন্দু শিবের মতো স্বামী পাবে। বিন্দুবাসিনী বলতো, রক্ষে করো,
আমার আর পরের জন্মে সিমের মতো স্বামী দরকার নেই। আমি পরের জন্মে পুরুষ মানুষ হব। কুন্দমালা আর বিন্দুবাসিনী পিঠে পিঠি বোন, কথায় কথায় টক্কর লাগতো। সে একদিন বলেছিল, জানো মা, প্রত্যেক একাদশীতে শেষ দিয়ে 5 পুকুরে 3-4 বার ডুব দিয়ে আসে। শেষ দিয়ে ডুবে ডুবে জল খায়। বিন্দুবাসিনী রাগ করে বলেছিল, কি অখাদ্য কথা! 5 পুকুরে শ্রীভদ্রর গারোয়ানের গরু মোষ চান করায়, আমি সেই জল খেতে যাব? এক মা বলেছিলেন, তুই থাম তো কুন্দ, কুড়ে নারী একাদশীর দিন জল খাবে কি? ও কথা শুনলেও অকল্যাণ হয়। কুন্দমালা বয়সের তুলনাতেও বেশি ছেলে মানুষ। বৈধব্যের দুঃখ সে ঠিক বুঝতো না। শ্বশুরবাড়ি নামক একটা অচেনা জায়গায় থাকবার বদলে দিদি যে আবার বাবা মায়ের কাছে ফিরে এসেছে, এটাকে সে একটা সুখের বিষয়ে জ্ঞান করত। সে বলেছিল, অমন একাদশী আমরাও করতে পারি মা। পরের দিন দিদির কত খাতির, কত রকম মেঠাই সন্দেশ, পেস্তার শরবত। বিধুশেখর জায়ার হেসে ফেলে কুন্দর মাথায় একটা চাপড় মেরে বসেছিলেন। এ মেয়েটা আমার একেবারে হাবা। পরক্ষণেই তার চোখের কোণে অশ্রুবিন্দু চিকচিক করে ওঠে। বিন্দুবাসিনীর দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস গোপন করেন। কুন্দমালাকে বৈধব্য যাতনা সহ্য করতে হয়নি। যথাসময়ে তার বিয়ে হয় উত্তরপাড়ার জমিদারদের বাড়িতে। সেখানে গিয়ে সে সব সময় মায়ের কাছে আসবার জন্য কান্নাকাটি করত। দয়ালু শ্বশুরকে জপিয়ে এসে চলেও এসেছিল বেশ কয়েকবার। তারপর তার 12 বছর বয়সে তাকে পাকাপাকিভাবে চলে যেতে হলো এবং 4.5 মাস ধরে জমিদার গিন্নি সাজবার প্রাণপণ চেষ্টা করে সে হঠাৎই মরে গেল একদিন। বছর না ঘুরতেই তার সৌভাগ্যবান স্বামী প্রচুর যৌতুক সমেত আর একটি অষ্টম বর্ষিয়াকে ঘরে আনলো। পৃথিবী থেকে একেবারে বিলীন হয়ে গেছে কুন্দমালা। বিন্দুবাসিনী তার বৈধব্যকে কখনো গ্রাহ্য করেনি। ছোটখাটো জিনিস থেকেই সুখ খুঁজে নেবার একটা প্রবণতা ছিল তার স্বভাবের মধ্যে। তার চরিত্রের নির্মল তেজস্বিতার জন্য কেউ কখনো খবরদারি করতে পারেনি তার উপরে। কিন্তু হঠাৎ এ কি হলো? যেন একদিন সহসা ঘুম ভেঙে জেগে উঠে তার বাড়ির লোক আবিষ্কার করলো সে আর বালিকাটি নেই, সে এখন স্ত্রীলোক। আর সেজন্যই সে এখন থেকে আর ইচ্ছে মতো চলাফেরা করার স্বাধীনতা পাবে না, এমনকি এই বাড়ির মধ্যেও না। বিধবা হবার বছর 3 বাদে বিন্দুবাসিনী একবার ভয় পেয়েছিল, যেদিন সে রক্ত দর্শন করে। রজস্বলা হওয়ার ব্যাপারটা সে জানতো না, জানবেই বা কি করে? সাধারণত বিবাহিতা বালিকাদের বয়সা ননদ, ভাজরাই এইসব গুঁড়ো কথা জানিয়ে দেয়। বিন্দু তো ওদের সঙ্গে থাকেনি। ভয় পেয়ে বিন্দুবাসিনী লুকিয়েছিল নিজের ঘরে, ভেবেছিল তার কোনো কঠিন অসুখ হয়েছে। এবার কুন্দমালার মতো সেও মরে যাবে। টানা 1.5 দিন বিন্দুবাসিনী ঘরের বার হয়নি। শেষ পর্যন্ত তার মায়ের কানে খবর যায়, বৃহৎ সংসার, সৌদামিনীর সঙ্গে তার সন্তানদের প্রতিদিন দেখাও হয় না। স্বামীর সেবাতেই তিনি ব্যস্ত থাকেন। সন্তানদের তত্ত্বাবধানের ভার দাসদাসীর উপর। খবর পেয়ে তিনি এসে মেয়েকে এক পলক দেখেই আসল ব্যাপারটি বুঝলেন। বিন্দুবাসিনীর পিঠে হাত বুলিয়ে তিনি বলেছিলেন, পাগলি আমার, এজন্য বুঝি নাওয়া খাওয়া বন্ধ করে শুয়ে থাকতে হয়? এতে ভয়ের কি আছে? মেয়ে মানুষের অমন হয়। ভগবান মেয়ে মানুষদের যেমন ভাবে গড়েছেন তেমনি তো হবে। যে মেয়েরা স্বামীকে ভালো করে চিনবার আগেই বিধবা হয়, ঋতুমতী হয় তারাও। প্রকৃতির এমনই আশ্চর্য বিধান। সেদিন থেকে বিন্দু মেয়ে মানুষ হয়েছিল, কিন্তু স্ত্রী লোক হয়নি। কেননা তখনও খর্ব করা হয়নি তার স্বাধীনতা। তারপরও সে পুকুর পাড়ে গিয়ে গাছে চড়েছে, ভর দুপুরবেলা ভূততারানি খেলা খেলেছে, আবার পুঁথিপত্তর নিয়ে আচার্য মশাইয়ের কাছে পাঠ নিতেও গেছে। মা কখনো বড় জোর সস্নেহে ভর্ৎসনায় বলেছেন, অত আর দস্যিপনা করিস না বিন্দু, মেয়ে মানুষের একটু নরম সরম হতে হয়। আদালতে বেরুবার মুখে কিংবা ফেরবার সময় বিধুশেখর কতদিন দেখেছে সিঁড়ি দিয়ে দুদ্দার করে নেমে যাচ্ছে বিন্দুবাসিনী, কিংবা নিচের দালানে বসে গঙ্গানারায়ণের সঙ্গে তর্ক করছে। তিনি সকৌতুকে হেসেছেন। বিন্দুবাসিনী তার পিতার মুখে কখনো কঠোর কথা শোনেনি। মাত্র সেই এক শনিবার সবকিছু ওলটপালট হয়ে গেল। আচার্য মশাই বললেন তিনি আর বিন্দুবাসিনীকে পড়াবেন না, কারণ বিন্দু স্ত্রীলোক হয়ে গেছে। বিন্দু পরে হিসেব করে দেখেছে সেই দিনটিতেই তার বয়স হয়েছিল 14 বছর 7 মাস 11 দিন। ঠিক 14 বছর 7 মাস 11 দিনের দিনই এই দুনিয়ায় সব মেয়েরা স্ত্রীলোক হয়ে যায়। সেই রাতে বিধুশেখরও গম্ভীরভাবে বলেছিলেন, মা বিন্দু, তুমি আর নিচতলায় যখন তখন যেও না।
পণ্ডিত মশাইয়ের কাছে তোমার আর পাঠ নেবারও দরকার নেই, তাতে লোক অপবাদ হবে। ভগবত পাঠ করতে শিখেছ, চণ্ডী শিখেছ, তাই যথেষ্ট। এখন বড় হয়েছ, এবার জনার্দনের পাদপদ্মে মন দাও। রাগে অভিমানে বিন্দুবাসিনীর ইচ্ছে হয়েছিল নিজের শরীরটাই কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে। সে কেন স্ত্রীলোক হলো? ঈশ্বর কেন এত নিষ্ঠুর যে তার বয়স বাড়িয়ে দিলেন? বিদুশেখরের মুখের কথাই আদেশ। পরদিনই বিন্দু দেখল তার ঘর থেকে সব বইপত্র উধাও হয়ে গেছে। কয়েকখণ্ড মহাভারতের হাতে লেখা পুঁথি আর শ্রীরামপুরের ছাপা কিছু বাংলা সংস্কৃত বই সংগ্রহ করেছিল বিন্দু। সেগুলো ছিল তার প্রাণাধিক প্রিয়। সেগুলো হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেল। বিদুশেখরের নীতিজ্ঞান অতি কঠোর। কুলশ্রেষ্ঠ কুলীন ঘরে জন্মেও তিনি একাধিক দ্বার পরিগ্রহ করেননি। সন্ধ্যাবেলা ল্যাংটো হাঁকিয়ে তিনি বার্যসী সংসর্গের জন্য বের হন না কোনোদিন। অবাল্য সুহৃদ রামকমল সিংহ কয়েকবার কুটকৌশল করেও পারেনি বিদুশেখরে তার স্ফূর্তিস্থানে নিয়ে যেতে। অবশ্য বিদুশেখরও পারেননি রামকমলকে পণ্যা রমণী গমন থেকে নিবৃত্ত করতে। দুই বন্ধুর ব্যক্তিত্বে বৈপরীত্য অনেক। রামকমল সিংহ দুর্বল ও উদার, বিলাসী ও পরনির্ভরশীল। তার সবচেয়ে বেশি নির্ভরতা ভাগ্যের উপর। অপরদিকে বিদুশেখর তীক্ষ্ণ, বুদ্ধিসম্পন্ন ও হিসেবী। তার ললাট ও চিবুকে রয়েছে আত্মবিশ্বাসী ধারালো রেখা। খাদ্য পানীয়ে অসংযমের জন্য রামকমলের শরীর মধ্যবয়সে পৌঁছাবার আগেই শিথিল ও মেদবহুল। বিদুশেখর জীবনে কখনো সুরা স্পর্শ করেননি এবং তার ঋজুদীর্ঘ শরীরখানি এখনো তলোয়ারের মতো ঝকঝকে। সুরার কারণেই বিদুশেখর রামমোহন রায়ের উপর রামমোহন সুদূর ইংল্যান্ডে দেহরক্ষা করার পরই এদেশে তার নামে অনেক শোরগোল ওঠে। জীবিতকালে যারা রাজার বিরোধী ছিল তারাও অনেকে এখন মত বদল নিয়েছে, কিন্তু বিদুশেখর তার মতবাদ থেকে এখনো টলেনি। কোনো মজলিসে রামমোহনের প্রসঙ্গ উঠলে সবাই যখন তার প্রশস্তি শুরু করে, তখনও বিদুশেখর জিভে আফসোসের শব্দ করে বলেন, কিন্তু রাজা ভদ্র সমাজে মদের স্রোত বহায়ে দেওয়াটা ভালো করলেন কি? আমার বিবেচনায় শিক্ষিত ব্যক্তিদের এমতো ব্যবহার উচিত হয় না। রাজা নিজে শেয়ানা ছিলেন, অল্পপানে সংযম রক্ষা করতেন, কিন্তু অপরে তাহা পারে কি? রাজা ফেসিয়ান চালু করে দিলেন, এখন দেখো পথে পথে মুক্ত কোচ্ছ মাতালরা গড়াগড়ি যায়। রামকমল এসব শুনে হাসতে হাসতে বলেন, বিদু, তুমি তো এই রসের মর্ম বুঝলে না। একদিন না হয় বোতল টেনে গড়াগড়ি করেই দেখো না, দেখবে তাতেও সুখ আছে। হাত নেড়ে রামকমলের কথাটা নিতান্ত তুচ্ছভাবে অগ্রাহ্য করে বিদুশেখর অপ্রসন্ন মুখে বলেন, তোমরা যতই ইচ্ছে রাজার গুণগান করতে চাও করো, আমি তাকে সমর্থন করতে পারি না। সংস্কৃতকে হেয় করে রাজা যে বিদ্যা চালু করে গেলেন, তার ফল ভালো বলতে চাও? দুপাত ইংরেজি পড়েই ছেলেগুলান বাপ পিতামহর অবাধ্য হয়ে যাচ্ছে। কি কুক্ষণেই যে রাজার সঙ্গে ওই খরগোশটার বন্ধুত্ব হলো। অন্য একজন তখন বলেছিল, বিধু ভাইয়া, ওই ইংরেজির জন্য তুমিও তো বিলক্ষণ 10 টাকা উপায় করছো। কয়েক বছর আগে আদালতে সরকারিভাবে ফার্সির বদলে ইংরেজি চালু হয়েছে। বিদুশেখর ফার্সিতে কৃতবিদ্য ছিলেন। ইদানিং এক ফিরিঙ্গি শিক্ষক রেখে কাজ চালানো গোছের ইংরেজি শিখেনি। এত গরমিল সত্ত্বেও কোনো এক অনির্দিষ্ট কারণে বিদুশেখর ও রামকমলের মধ্যে এক গভীর অন্তরের টান রয়েছে। সুখে সংকটে আপদে আহ্লাদে দুজনে সবসময় পাশাপাশি থাকেন। বিষয়কর্মের ব্যাপারে বিদুশেখরের পরামর্শ ছাড়া রামকমল এক পা চলেন না। সমবয়সী হলেও রামকমলের প্রতি বিদুশেখরের ব্যবহার অনেকটা অনুজের মতো। অনেকদিন আগে বারাণসী থেকে আগত এক জ্যোতিষী বলেছিল রামকমল সিংহ অল্পায়ু হবেন। সেই জ্যোতিষী উক্ত নির্দিষ্ট সময়সীমা পার হয়ে এসেও রামকমল এখনো বেঁচে পড়তেন আছে যদিও, কিন্তু একটা শিরশিরে মৃত্যু ভয় প্রায়ই তার বুকে এসে ধাক্কা মারে। সেই জন্য তিনি আগে থেকেই বন্ধুকে বলে রেখেছেন, আমি চক্ষু মুদলে তুই তো আমার সংসারের ভার লবি বিধু, যে কদিন আছি তোর বখল মাতেই আছি। সত্যই রামকমলের সংসারে বিলি ব্যবস্থার ভার অনেকদিনই বিদুশেখরের হাতে। সিংহবাড়িতে কোনো দাসদাসীর চুরি করা ধরা পড়লেও সালিসির জন্য বিদুশেখরের ডাক পড়ে। বিদুশেখরেরও এমন অভ্যাস হয়ে গেছে যে সময় পেলেই তিনি ও বাড়িতে চলে যান। ও বাড়ির বৈঠকখানায় তার জন্য পৃথক আলবোলা রাখা আছে। তার স্ত্রী সৌদামিনী মাঝে মাঝে অনুযোগ করেন, তুমি তো বন্ধুর সংসার নিয়েই মেতে আছো, নিজের সংসারের ভালো মন্দ কিছুই দেখো না। এই অনুযোগ অসত্য। নিজের সংসারের প্রতিও যে বিদুশেখরের তীক্ষ্ণ নজর আছে তার প্রমাণ তিনি দেন ঠিক সময়ে। যেমন বিধবা কন্যা বয়স্থা হয়েছে বলে একদিনেই তিনি তার যথেচ্ছ ঘোরাঘুরি এবং পড়াশোনা বন্ধ করে দিলেন।
বিধুশেখর নিজে নির্দেশ দিয়েছেন, একাদশীর দিন বিন্দুবাসিনী যেন কোনো অব্রাহ্মণের মুখ না দেখে। বাড়ি ভরা দাসদাসী, বাইরের লোকেরও সবসময় আনাগোনা, সেই জন্য ওই দিনটা সর্বক্ষণ ওর পক্ষে ঠাকুর ঘরে থাকাই শ্রেয়। আগে কখনো বিন্দুবাসিনীর এমন খিদে পায়নি, এত তেষ্টা পায়নি। ক্ষুধা তৃষ্ণা ছাড়িয়েও তার শরীরে জ্বলতে থাকে রাগ। সেই রাগে তার চোখ দুটি বনবিড়ালের মতো ঝকঝক করে। একাদশীর দিন বিন্দুবাসিনী আগে পড়াশুনো নিয়ে ভুলে থাকতো। বিশেষত এই দিনটি ছিল মুগ্ধবোধ মুখস্থ করার পক্ষে আদর্শ। কঠিন ব্যাকরণের নিয়মের মধ্যে মন নিবিষ্ট করে রাখলে মন আর অন্য কিছু চিন্তা করার সুযোগ পায় না। এখন বিন্দুবাসিনীর সারা দিনব্যাপী এক অগ্রাসী শূন্যতা। গঙ্গানারায়ণও আর সেই দিন থেকে বিশেষ আসে না। শিবরাম আচার্যের কাছে সেও পাঠ নেওয়া বন্ধ করেছিল। তারপর আচার্য মশাই তো পাকাপাকিভাবে চলে গেলেন শ্রীরামপুরে। কখনো কখনো গঙ্গানারায়ণ এলেও নিচতলা থেকে উপরে ওঠে না। এ বাড়িতে তার অবারিত দ্বার, সে কি ওপরে এসে দেখা করে যেতে পারে না বিন্দুবাসিনীর সঙ্গে? অকৃতজ্ঞ। এখন সে তার সহপাঠী বন্ধুদের নিয়েই মত্ত, অথচ একসময় লাজুক মুখ চোরা ছিল। বিন্দুবাসিনী ছাড়া আর কারুর সঙ্গে ভালো করে মিশতেই পারত না। আজকাল সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে মদ খায়, তাই ভয়ে বিন্দুবাসিনীর কাছে আসে না। বিন্দুবাসিনী সংবাদ প্রভা করে পড়েছিল হিন্দু কলেজের সব ছাত্রই নাকি ইদানিং মদ খেয়ে দেখানোপনা করে। অথচ গঙ্গানারায়ণ বিন্দুবাসিনীকে ছুঁয়ে শপথ করেছিল যে সে কখনো সুরাপান করবে না। না রাখতে পারলে তেমন শপথ করা কেন? বিন্দুবাসিনী তককে তককে আছে। গঙ্গানারায়ণকে একদিন না একদিন তো সামনাসামনি পাবেই, সেদিন সে গায়ের ঝাল ছেড়ে নেবে। গঙ্গানারায়ণ আগে বিন্দুবাসিনীর সঙ্গে তর্ক করত। এখন মাঝে মাঝে সে এই বাড়িতে এসে বিধুশেখরের সঙ্গে তর্কযুদ্ধে মাতে। এখন তার মুখে দিব্যি বোল ফুটেছে। রামকমল সিংহকে সে অতিরিক্ত সমীহ করে বলে তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারে না। কিন্তু বিধুশেখরের সঙ্গে বাল্যকাল থেকে তার খুব সহজ সম্পর্ক। বিধুশেখর একসময় নিজের মেয়েদের সঙ্গে গঙ্গানারায়ণকেও বসিয়ে কত স্তোত্র মুখস্থ করিয়েছেন। শৈশবে কতদিন কোলে কাঁধে নিয়ে আদর করেছেন ওকে। আজ সেই বিধুশেখরের সঙ্গে গঙ্গানারায়ণ নাস্তিকতা বিষয়ে আলোচনা করে। রামকমল সিংহ বিষয় তদারকিতে আবার মফস্বলে গেছেন। এদিকে গঙ্গানারায়ণের সহপাঠী বঙ্কুর কনিষ্ঠা ভাগ্নির বিবাহ হবে ফরাসডাঙ্গায়। সেখানে যাবার জন্য বন্ধুরা সবাই তাকে প্যারাপেরি করছে খুব। এ ব্যাপারে জননী বিম্ববতীর কাছ থেকে অনুমতি নেওয়াই যথেষ্ট নয়। তাই গঙ্গানারায়ণ এসেছিল বিধুশেখরের মতামত জানতে। বিধুশেখর আপত্তি করলেন না, তবে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সংবাদ নেবার পর সিদ্ধান্ত জানালেন যে ও বাড়ির গোমাস্তা দিবাকরও তার সঙ্গে যাবে। ব্যাপারটা গঙ্গানারায়ণ খুব পছন্দ না করলেও মেনে নিতে হলো। কথায় কথায় বিধুশেখর গঙ্গানারায়ণের বিবাহ প্রসঙ্গ তুললেন। হাসতে হাসতে বললেন, অন্যের বের নেমন্তন খেয়ে বেড়াচ্ছিস, এবার তো তোর বেটাও দিতে হয় রে গঙ্গা। হার তো দেরি করা যায় না। বয়স কত হলো? গঙ্গানারায়ণ লজ্জায় মাথা নিচু করে রইল। বিধুশেখর বললেন, নারা, আমি হিসেব করে বলে দিই, ভাদ্র মাসের জন্ম। তাহলে এই ভাদ্র হলো গে তো 17। হ্যাঁ, 16 পার হয়ে গেছে যে। এখনো বিয়ে হয়নি? লোকে বলবে কি? তোর বাপেরও যেমন হুঁশ নেই, সবই আমার ওপর চাপায়। কন্যাপক্ষ তারা দিচ্ছে, এখনো দিন ধার্য হলো না। গত সালে তো ওদের বাড়িতেই কাল শৌচ গেল, তারপর তো 1 বছর পার হয়ে গেছে, যাইনি। আফসোস করিসনি, এই শীতেই তোরটা লাগিয়ে দেব। আফসোস কি? গঙ্গানারায়ণের মনের মধ্যে গুনগুন করছে প্রতিবাদ, কিন্তু সেটা সে মুখ ফুটে বলতে পারবে না। বেটা হয়ে গেলে তারপর তুই বিষয় কমে লেগে পড়। কালেজ টালেজ আর যেতে হবে না, যা হয়েছে যথেষ্ট হয়েছে। গঙ্গানারায়ণ চমকে উঠল। বিধুশেখর বিন্দুবাসিনীর পড়াশোনা বন্ধ করে দিয়েছে, এবার কি তার পড়াও বন্ধ করে দিতে চান? এর প্রতিবাদ করতেই হবে। চোখ কান বুঝে না হয় বিয়েটা করে ফেলা যাবে। বিয়ের সঙ্গে কলেজ ছাড়ার সম্পর্ক কি? খুড়োমশাই, আমার যে এখনো 2 ক্লাস পড়া বাকি আছে। যা হয়েছে যথেষ্ট হয়েছে। ইংরেজিতে এসে লিখতে শিখেছিস, বলতে কইতে শিখেছিস, আর কলেজে গিয়ে কি হাতি গোড়া শিখবি? না উটকো লোকদের মতো তোকে চাকরি খুঁজতে হবে। গঙ্গানারায়ণ জানে যে এই ব্যাপারে বিধুশেখরের সঙ্গে তর্ক করে লাভ নেই। উনি যদি এক কথায় না বলে দেন তাহলে তার সে কথা ফেরাবার উপায় থাকবে না। সে অনুনয়ের পথ নিল। আপনি অনুমতি দিন খুড়োমশাই, আমি আরো 2 বছর পড়ব। শোন গঙ্গা, আমার যখন 14 বছর বয়স তখন আমি শেরুট সাহেবের সেরাস্তায় কাজ নিয়েছিল। তখন থেকে রোজগার করি। তোর বাপ রামকমলের বয়স যখন 15
তখন থেকেই সে হাজার হাজার টাকার কারবার করে। আর তোর বয়স এখন 17, আজও তুই ছাড়া গরুর মতো ঘুরে ঘুরে বেড়াস। আপনাদের আমলে তো লেখাপড়ার এত রেওয়াজ ছিল না। আমরা তোদের চেয়ে কম লেখাপড়া করেছি বলতে চাস? আগে না, আপনারা নিজে নিজে শিক্ষিত হয়েছেন। খুড়োমশাই, আপনি যদি রিচার্ডসন সাহেবের লেকচার শুনতেন তাহলে বারবার না গিয়ে কিছুতেই থাকতে পারতেন না। রিচার্ডসন, সেই মাতালটা, তার উপর ছেলেদের পড়াবার ভার। স্কুল সোসাইটি যে ওকে এখনো রেখেছে সেটাই এক কলঙ্ক। না না, উনি এখন নেই, মাদ্রাজ চলে গেছেন। তাহলে আর টান কিসের? শোন বাবা, আমি সত্যি কথাটা বলি, তোদের ওই কলেজে শিক্ষা যে ছেলেগুলানের মাথা বিগড়চ্ছে, এ আমার মোটেই পছন্দ হয় না। ধর্মশিক্ষা ছাড়া আবার মানুষের শিক্ষা হয় নাকি? সাদা খরগোশটা যেদিন থেকে খয়েরি হলো সেদিন থেকেই দেশের সর্বনাশ শুরু হলো। সাদা খরগোশ? ও, হেয়ার সাহেব, তুই এসেছিলিস ঘড়ির ব্যবসা করতে, তাই কর। সাহেব শুভ লোক, তোরও তো নেটিভদের সঙ্গে মেলামেশা করারই বা কি ঠেকা? দিশি লোকদের লেখাপড়া শেখাবার জন্যই বা তোর অত মাথা ব্যথা কেন? এই দেশের লোক নিজের ভালো বোঝে না। হেয়ার যেদিন নিজের ঘড়ির ব্যবসা তুলে দিল গ্রে সাহেবের হাতে, সেদিন এক ইংরেজি কাগজে লিখেছিল ওল্ড হেয়ার টার্নড গ্রে। লেখাপড়া তো লবডঙ্গা, আসলে নাস্তিকতা প্রচারের চেষ্টা। আমি বুঝি না? থাক ওসব কথা, আমরা তো বুড়ো হচ্ছি। এখন তো তুই আমাদের একটু দায় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিবি। কোন দিন চোখ বুঝবো, তোর বাপ যা বিষয় সম্পত্তি রেখে যাবে তাতে তোদের কয়েক পুরুষ অন্তত ইংরেজের গোলামি করতে হবে না। তবে আর ওই ইংরেজি শিক্ষা নিয়ে অত মাতামাতি কেন? আস্তে আস্তে কাজ বুঝে নে। এইসব কথা যখন হচ্ছিল তখন দোতলার বারান্দা থেকে শুনছিল বিন্দু। বাবা গঙ্গারও পড়াশোনার বন্ধ করে দিতে চান শুনে তার আনন্দ ও বিষাদ দুই রকমই বোধ হচ্ছিল। একসময় সে দেখলো গঙ্গা ম্লান মুখে বেরিয়ে যাচ্ছে, একবারও উপর পানে চাইল না। ঠাকুর ঘরের মেঝেতে শুয়ে শুয়ে বিন্দুর এইরকম নানা কথা মনে পড়ে। কিছুতেই তার ঘুম আসে না। তার মনে হয় সে যেন বিশ্ব পরিত্যাগ। অসহ্য তৃষ্ণায় গলাটা খড়খড় করে, বুকটা যেন যে কোনো মুহূর্তে ফেটে যাবে। জানলায় বসে দুটি কাক অবিশ্রান্তভাবে ডেকে যাচ্ছে। সেই কাকা ছাড়া আর কোনো শব্দ নেই। বিন্দুবাসিনী মুখখানা উঁচু করতেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কেন সে কাঁদছে জানে না। কান্নারও সীমা আছে। নির্জন ঘরে বসে কেউ তো অবিশ্রান্তভাবে কেঁদে যেতে পারে না। একসময় বিন্দু চোখ মুছল, তারপর সে দেখল মেঝেতে কয়েকটি জলের ফোঁটা। কোনো কিছু না চিন্তা করে বিন্দু লোভীর মতো সেই জল চাকতে লাগলো। ফোঁটা তো জল, জিভটাও ভিজল না তাতে, শুধু একটু নুনতা স্বাদ। তবু পরক্ষণে বিন্দু আঁচল দিয়ে ঘষে ফেলল জিভটা। তার কি পাপ হলো? একাদশীর দিন সে জল খেয়ে ফেলেছে, নিজেরই চোখের জল। তা খেলে কি পাপ হয়? বিন্দু, 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 বিন্দু। বিন্দুবাসিনী আমূলভাবে চমকে উঠল। কে? কে ডাকছে তাকে? খানিকটা চেনা, খানিকটা অচেনা কণ্ঠস্বর। এই সময় কোনো পুরুষ মানুষ তো তাকে ডাকবে না। বিন্দু ধর্মর করে উঠে জানলার সামনে দাঁড়ালো। এই জানলা দিয়ে বাইরের পথ দেখা যায় না। এদিকে তাদের বাগান, গোয়ালঘর, আর একটু দূরে পুকুর। পুকুরের ধারে জামরুল গাছটা থেকে গুরু গুরু ফুলের রেণু ঝরে পড়ছে। এদিকে কেউ নেই। দরজা খুলে বিন্দু বাইরে এলো। সিঁড়ির কাছে এসে উঁকি মারল নিচে। কেউ নেই, সব শুনশান। বিদুশেখর বাড়িতে নেই। ইচ্ছে করলে সে এখন নিচে যেতে পারে, কিন্তু তার অভিমান আছে, সে যাবে না। ঠাকুর ঘরে ফিরে আবার শুয়ে পড়তে বিন্দু ফের শুনতে পেল সেই ডাক, এবার আরেকটু ব্যাকুল গলায়। বিন্দু, বিন্দু। এই দারুণ নিদাগের মধ্যেও বিন্দু সারা শরীরে যেন শীতের অনুভূতি হলো। প্রতিটি রোমকূপে সেই স্পর্শ ঠিক এক ঝলক। বিন্দু চিনতে পেরেছে কণ্ঠস্বর। এ তো অঘোরনাথ। কতদিন আগে, মনে হয় যেন বহু যুগ আগে, রাজপুর গ্রামে ওই রকম গলার যেন একজন ডাকত বিন্দুকে। মালকোচা দিয়ে কাপড় পরা, খালি গা, গোড়াদের মতো গায়ের রং, মাথায় বাবরি চুল, 14 বছর বয়সের এক কিশোর। ওই চেহারাটাই শুধু মনে আছে বিন্দু। ওই চেহারা, ওই কণ্ঠস্বর, তার স্বামী অঘোরনাথের। গাছে চড়াই ওস্তাদ ছিল অঘোরনাথ।
পেয়ারা গাছের মগডালের উপর দাঁড়িয়ে সে তার বালিকা বধূর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারত পাকা পেয়ারা। সে ডাকছে, কিন্তু সে তো নেই। বিন্দু নিজে দেখেছে মাত্র 1.5 দিনের ভেদবমিতে তাকে ছটফটিয়ে মরে যেতে। সে কি ফিরে এসেছে বিন্দুর টানে? সে কি বিন্দুকে নিয়ে যেতে চায় মৃত্যুর অদৃশ্য লোকে? বিন্দু ভয় পেয়ে মুখ ঢেকে ফেলল। তার ইচ্ছে করলো ছুটে গিয়ে মায়ের কোল ঘেঁষে শুয়ে পড়তে। ছেলে বয়সে যেমন যেত, কিন্তু তীব্র অভিমান তার ভয়কেও ছাপিয়ে গেল। সে আবার কাঁপতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। এই কান্নাও আবার এক সময় থামে। এবার আর সে নিজের অশ্রুপান করল, বরং জ্বলন্ত চোখে তাকালো জগন্নাথের মূর্তির দিকে। এক বৃহৎ পরিমাণ সোনার মূর্তি। শিল্পীর কারিগরিতে তার ওষ্ঠাধর সবসময় হাস্যময়। যে মানুষ বা যে মূর্তি সবসময় হাসে, তার মতো নিষ্ঠুর বুঝি আর কিছু হয় না। বিন্দুর সারা শরীরে বেরুচ্ছে ক্রোধের ছটা। সে খানিকক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল সেই মূর্তির দিকে। অঘোরনাথ ডাকলেই বা বিন্দু কেন তার সঙ্গে যাবে মৃত্যুর অদৃশ্য লোকে? বাবা বলেছেন এখন থেকে জগন্নাথই তার স্বামী। বিন্দু ফুলমালার স্তূপ থেকে সেই মূর্তিটা তুলে নিল হাতে। বিন্দু এক বস্ত্রা, তার ওরসে যৌবন সবে দৃশ্যমান হয়েছে। সেই কোমল উষ্ণ স্বর্ণাভ যৌবনময় বুকে কঠিন স্বর্ণমূর্তিটি চেপে ধরে বিন্দু ব্যাকুল গলায় বলল, তুমি আমায় কি দেবে ঠাকুর, বলো, কি দেবে তুমি আমায়? শহরটি প্রায় স্পষ্ট দুভাগে ভাগ করা। হুগলি নদীর ধার ঘেঁষে যেখানে পুরনো কেল্লা ছিল, সেই অঞ্চলেই শ্বেতাঙ্গ রাজপুরুষদের ঘনবসতি। গ্রেট ট্যাঙ্ক বা লালদিঘির দক্ষিণ আর পশ্চিম দিকে সাহেবদের সুন্দর সুন্দর বসত বাড়ি। এর মাঝখান দিয়ে চলে গেছে কোর্ট হাউস স্ট্রিট নামের একটি প্রশস্ত রাস্তা। আর একটু দক্ষিণে গাছপালা ঘেরা চৌরঙ্গি এবং বেরিয়াল গ্রাউন্ড রোডের পাশে পাশেও কয়েকটি বাগান বাড়ি রয়েছে ধনী সাহেবদের। নতুন কেল্লা তৈরি হয়েছে গভীর জঙ্গল সাফ করে, এবং লড়াইয়ের সুবিধার জন্য রাখা হয়েছে অনেকখানি ফাঁকা ময়দান। তার নাম এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেড শব্দটি মানেই হচ্ছে দুর্গ এবং নগরীর অট্টালিকা শ্রেণীর মাঝখানের জায়গা। আদিবাসীদের পল্লী মোটামুটি শহরের উত্তরাঞ্চল জুড়ে। পাদ্রী, শিক্ষক ও কিছু কিছু দোকানদার ছাড়া অন্য সাহেবরা এই নেটিভ পাড়ায় বেশি আসে। অবশ্য ধনী নেটিভ বাড়ির উৎসবে নিমন্ত্রণে সাহেবরা আসে মাঝে মাঝে। বেলগাছিয়ায় দ্বারকানাথ ঠাকুরের রূপকথা তুল্য প্রমোদ ভবনে নেমন্তন্ন পাবার জন্য রাজপুরুষেরা পর্যন্ত লালায়িত হয়ে থাকে। নেটিভদেরও সাহেবপাড়ায় যাবার বিশেষ কোনো বিধিনিষেধ নেই যদিও, কিন্তু বিনা কাজে কেউ চট করে ওদিকে যেতে ভয় পায়। সন্ধ্যের পর গড়ের মাঠের মাতাল গোড়ারা দিশি লোকদের মেরে হাতে সুখ করে নেয়, এমন জনশ্রুতি আছে। কলকাতা থেকে যারা কালীঘাটে তীর্থ করতে যায়, তারাও অন্ধকার নামবার আগেই বেলাবেলি ফিরে আসে অথবা রাত্রিবাস করে সেখানেই। বউবাজার পার হয়ে লালবাজার দিয়ে সাহেবপাড়ায় ঢুকতে গেলেই প্রথমে চোখে পড়ে সুপ্রিম কোর্ট ভবনটির সুউচ্চ চূড়া। উপনিবেশ স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গে আদালতের প্রতিষ্ঠা করে ইংরেজ চমকে দিয়েছে ভারতবাসীকে। ন্যায়ের প্রতি আনুগত্য ইংরেজের জাতীয় বৈশিষ্ট্য, এবং এ কথা ইংরেজ সগর্বে প্রচার করে। দেশি লোকদেরও ধারণা হয়ে গেছে যে ইংরেজ রাজত্বে সুবিচার পাওয়া যায়। মহারাজ নন্দকুমারের ফাঁসির স্মৃতি লোকের মন থেকে মুছে গেছে। সেও তো প্রায় 60-70 বছর আগেরকার ঘটনা। ইংরেজ দেশটা শাসন করলেও এখনো পর্যন্ত পাকাপাকি সনদ দিয়ে এদেশের রাজা হয়ে বসেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষটা ইজারা নিয়েছে, কিন্তু তাদের কার্যকলাপের জন্য মাঝে মাঝে ব্রিটিশ পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়। এই দেশেও তাদের ব্যবহার অতি সতর্ক। নেটিভদের সঙ্গে পরামর্শ না করে ইংরেজ চট করে কোনো সামাজিক নীতি বদল করে না। প্রথম দিকে খোরকার, ঝাড়ুদার, খানসামা, দালাল ও ফরেস্ট শ্রেণীর কিছু কিছু লোক সাহেবদের সংস্পর্শে এসে 2-4টি ইংরেজি শব্দ শিখতে শুরু করে। সাহেবরা তাদের দিয়েই কাজ চালাতো। এখন সম্ভ্রান্ত সম্পন্ন ঘরের লোকেরাও ইংরেজি শিক্ষা গ্রহণ করছে, এবং তাদের মাধ্যমে সাহেবরাও জানতে পারছে যে এ দেশটা শুধু কুৎসিত কদর্য চেহারার নির্বোধ মানুষেই ভরা নয়। এদেশে আছে সুদীর্ঘকালের জ্ঞান সম্পদ, এবং আরও বিস্ময়ের ব্যাপার এই যে এদেশের কোনো কোনো অতি দরিদ্র মানুষও বিনা কারণে অহংকারী হতে পারে। আরও একটি ব্যাপার জানতে পেরে সাহেবদের আত্মশ্লাঘায় খানিকটা গোপন ঘা লেগেছে। অনেক সাহেব যেমন নেটিভদের স্পর্শ করতে ঘৃণা করে, তেমনি অনেক নেটিভও ঘৃণায় সাহেবদের ছোঁয় না, কিংবা দৈবাত্য ছুঁয়ে ফেললেও গঙ্গায় স্নান করে আসে। আমি যাকে পায়ের তলায় রাখতে চাই এবং রাখতে পারি,
সে কাতরভাবে আমার কাছে দয়া ভিক্ষা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যদি বিনা প্রতিবাদে পায়ের তলায় শুয়ে থাকে এবং মনে মনে আমাকেও তার পায়ের তলায় রাখে, তাহলে সুখটা ঠিক সম্পূর্ণ হয় না। যাই হোক, ভয় বা ঘৃণার চেয়ে ইংরেজদের সম্পর্কে এখন ভক্তিভাবটাই অবশ্য বেশি প্রবল। কয়েক শতাব্দীর অরাজকতায় জনসাধারণ একেবারে বিধ্বস্ত অবস্থায় পৌঁছেছিল। নবাবী আমল উচ্ছন্নে গেছে বলে কারুর মনে কোনো খেদ নেই। তখনকার জঘন্য অত্যাচারের স্মৃতি এখনো মানুষের মনে সজাগ। সিরাজউদ্দৌলা, মীর কাসিম, প্রতাপাদিত্য ইত্যাদি নামগুলো ভবিষ্যতের নাট্যকারদের হাতে গৌরবান্বিত হবার অপেক্ষায় আপাতত ইতিহাসের অবহেলিত অন্ধকার কক্ষের দলিল দস্তাবেজে নিহিত। এখন লোকের চোখে ওরা নারী লোলুপ, রক্ত শোষণকারী এবং দস্যু। লম্পট এবং দস্যুরা যে এখনো নেই তা নয়, কিন্তু তাদের বিরুদ্ধে এখন নালিশ করা যায় এবং সুবিচারও দুর্লভ নয়। ক্ষেত্রমণি নাম্নী একটি নাবালিকার ওপর পাশবিক অত্যাচারের অভিযোগে সুবিখ্যাত বসাক পরিবারের সন্তান হরগোবিন্দের সম্প্রতি কারাদণ্ড হয়েছে। এমন কথা কয়েকশো বছরের মধ্যে কেউ শোনেনি। যার পিতার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আছে, সে কিনা সামান্য একটি দরিদ্র বালিকার কারণে জেল খাটে। মাত্র কিছুদিন আগেও তো বিস্তঙ্কায় ওরকম একটি কৃতদাসী পাওয়া যেত। ইংরেজের এই ন্যায় বিচারের প্রতীক ওই সুপ্রিম কোর্টের চূড়া। লোকে এই পথ দিয়ে যাবার সময় ভক্তি ভরে সেদিকে তাকায়। এখনো কেউ জানে না যে বিচার ব্যবস্থায় ওই আড়ম্বর ইংরেজ জাতির একটি বিলাসিতা মাত্র। প্রয়োজনের সময় এসব বিলাসিতা ছেঁটে ফেলতে তারা একটুও দ্বিধা করে না। কোনো এক পর্ব উপলক্ষে আজ আদালতের ছুটি। সুপ্রিম কোর্ট ভবনের সিঁড়িতে একজন মধ্যবয়স্ক ব্রাহ্ম মানুষ, তার স্ত্রী ও দুটি শিশুপুত্র কন্যা নিয়ে বসে আছে। তারা ক্ষুধার্ত, ক্লান্ত এবং বিভ্রান্ত। 5 দিন 5 রাত তারা হেঁটেছে। তারপর নৌকোয় হুগলি নদী পার করে আজই দুপুরে পৌঁছেছে আর্মানিয়াম ঘাটে। ওপরে উঠে কলকাতা শহরের রূপ দেখে তারা হতভম্ব হয়ে গেছে। একসঙ্গে এত সারিবদ্ধ পাকা বাড়ি তারা কখনো দেখেনি এত বিচিত্র রকমের পোশাক পরা মানুষজন। এমনকি এর আগে সচক্ষে কোনো গোঁড়া সাহেব দেখার সৌভাগ্যও হয়নি তাদের। লোকটির নাম ত্রিলোচন দাস, স্ত্রীর নাম ঠাকুমণি, ছেলেটি ও মেয়েটির নাম দুলাল চন্দ্র ও গোলাপী। ওরা এসেছে কুষ্টিয়ার ভিনকুড়ি গ্রাম থেকে। ত্রিলোচন বংশানুক্রমে রায়ত, চাষাবাদ ছাড়া কিছুই জানে না। পরপর 2 বছরের আকালে সে বড়ই বিপাকে পড়েছিল। কয়েকদিন আগে তার বসতবাড়ি পুড়ে যাওয়ায় সে সর্বশান্ত হয়েছে। এই পরিবারটি চিরস্থায়ী বন্দোবস্তের সাম্প্রতিকতম অবদান। ত্রিলোচন দাস জানতেই পারেনি কবে তার জমিদার বদল হয়ে গেছে। সে জানে আকাশে কোন জাতের মেঘ উড়লে বৃষ্টি হয়, কখন ধানে পোকা লাগে, নদীতে কখন সারাসারির বান আসে। সে আকাশ, মাটি, রোদ, বৃষ্টি, নদী ও গাছপালার খবর রাখে। সে জানে না দেশ কাকে বলে, সে জানে না জমিদাররা কিভাবে বদলায়। তবে সে এইটুকু জানে যে জমিদারকে খাজনা না দেওয়াটাই বড়ই পাপের কথা। মুখের রক্ত তুলেও জমিদারদের খাজনা মিটিয়ে দিতে হয়। পরপর 2 বছর আকাল হলে কেঁদে পড়ে জমিদারের হাতে পায়ে ধরতে হয়। পাইক বরকন্দাজের কাছ থেকে সে সময় কিছু উত্তম মধ্যম জোটে বটে, কিন্তু কিছু একটা ব্যবস্থাও হয়ে যায়। এবার সে দেখল নতুন একজন নায়েবকে এবং সঙ্গে নতুন পাইক বরকন্দাজদের, এবং সে শুনল যে তাকে 3 গুণ খাজনা দিতে হবে। সে ব্যাপারটা কিছুতেই বুঝতে পারল না। তাদের গ্রামে 2-5 ঘর বামুন কায়েত ছাড়া আর সবাই চাষি। সব চাষিরই এক অবস্থা, কেউ কিছুই বুঝল না। খাজনা না পেলে পাইক বরকন্দাজরা জোর জুলুম করে লোকের ঘর থেকে ঘটিবাটি কেড়ে নিতে লাগলো। ত্রিলোচন দাসের ঘরে সেরকম বিশেষ কিছুই পাওয়া গেল না বলে আগুন লাগিয়ে দেওয়া হলো তার বাড়িতে। সেই আগুনের পাশে দাঁড়িয়ে নায়েব মশাই তামাক টানতে লাগলেন। ত্রিলোচন তার পা ছুতে গেল। তিনি পা ছাটা দিয়ে বললেন, আরে ছুসনি ছুসনি, বেটা ভগবানকে ডাক গিয়ে, ভগবান ছাড়া কেউ তোদের আর বাঁচাতে পারবে না। আগে জমিদার অত্যাচারী, অর্থপিচাস হলো প্রজারা জানতে পারতো সেই মানুষটা কেমন। সেই সব জমিদার নিজেদের স্বার্থেই আকালের বছর চাষিকে ধান দাদন দিত। কারণ চাষিকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে না রাখলে পরের বছর সে চাষ করবেই বা কি করে, আর জমিদারের ঋণই বা শোধ করবে কিভাবে? মরা মানুষের কাছ থেকে তো খাজনা আদায় করা যায় না। কিন্তু এখন অবস্থা অন্যরকম হয়ে গেছে। চাষির কাছ থেকে খাজনা আদায় করতে না পারলে জমিদারেরাও ঠিক সময়ে নির্দিষ্ট টাকা জমা দিতে পারত না ইংরেজ কোম্পানির ভাড়ারে। তার ফলে লর্ড কর্নওয়ালিস করে দিলেন চিরস্থায়ী বন্দোবস্ত। জমিদাররা যেভাবে হোক, যত ইচ্ছে হোক খাজনা আদায় করুক, বছরে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হবে কোম্পানিকে। বারবার জমিদারি হস্তান্তরে কোম্পানির ক্ষতি হয়। কোম্পানি নির্দিষ্ট টাকা পেলে আর জমিদারদের ব্যাপারে মাথা ঘামাবেন না।
ফলে জমিদারির প্রতি আকৃষ্ট হলো নতুন ধনীরা। নুন, কাপড়, এমনকি বোতলের ছিপির কারবার করে যারা হঠাৎ বড়লোক হয়েছিল, তারাও টপাটপ মহালার পর মহাল কিনে জমিদার হয়ে বসলো। খাজনা বাড়াবার অধিকার তাদের, যেমন করে হোক খাজনা আদায়ের অধিকারও তাদের। এইসব নতুন জমিদাররা বসে রইল কলকাতায়। প্রজাদের সঙ্গে তাদের চাক্ষুষ দর্শনও হলো না। কর্মচারীরা টাকা আদায় করে আনতে লাগলো। নতুন জমিদাররা হরমমালা নির্মাণ করতে লাগলো শহরে এবং ডুবে রইল বিলাসিতায়। আধুনিকতম বিলাসিতা হলো সংস্কৃতি চর্চা। প্রজা নিপীড়নের টাকায় সঙ্গীত, শিল্প এবং ধর্ম সংস্কারের খুব সুযোগ দেখা দিল। এদিকে কর্মচারীরা খাজনা আদায় করতে না পারলে ছোট চাষিদের উচ্ছেদ করে সেই জমি খাস করে দিতে লাগলো বড় চাষিদের। বাংলায় শুরু হলো ভূমিহীন কৃষক শ্রেণীর উদ্ভব। তাদের মধ্যে অনেকে আবার জীবিকার সন্ধানে আসতে লাগলো শহরে। কলকাতার দিকে প্রবাহিত হতে লাগলো অবিরাম এক জনস্রোত। আমাদের এই ত্রিলোচন দাস সেই নতুন ভূমিহীনদের একজন। ইদানিং প্রজা নিগ্রহের নানা রকম কাহিনী ব্রিটিশ শাসকদের কানে পৌঁছচ্ছে, এমনকি খোদ বিলেতেও সে খবর গেছে। তাই প্রজাদের তত্ত্ব তল্লাশ করার জন্য জেলায় জেলায় পাঠানো হচ্ছে ম্যাজিস্ট্রেট। জমিদাররাও নিজেদের স্বার্থ রক্ষার জন্য স্থাপন করেছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, অ্যাসোসিয়েশন, সোসাইটি, সভা, সংবাদপত্র ইত্যাদি। ইউরোপীয় প্রতিষ্ঠানসমূহ আলোকপ্রাপ্ত নেটিভরাও সত্তর ব্যবহার করতে শিখে নিয়েছে। ত্রিলোচন দাস কোনোদিন ভগবানকে দেখেনি, সাধারণ মানুষ কখনো তার দেখাও পায় না, কিন্তু তার ধারণা ছিল খুব চেষ্টা করলে কোনো ক্রমে জমিদারদের দেখা পাওয়া যেতেও পারে। এই বংশানুক্রমিক বিশ্বাস তার মধ্যে বদ্ধমূল ছিল যে কেঁদে পায়ে পড়তে পারলে জমিদারদের দয়া হবেই। লাথি মারুন আর কয়েদ বেরি করেই রাখুন, নিজের প্রজাকে তিনি শেষ পর্যন্ত ফেলতে পারবেন না। কর্মচারীদের শরীরে দয়া মায়া থাকে না, কিন্তু হাজার হোক জমিদার একজন মানি লোক। ত্রিলোচন দাসের ক্ষুদ্র কল্পনা শক্তিতে জমিদার বাড়ির একটাই ছবি ফুটে ওঠে। ছোট ছোট অনেক বাড়ির মধ্যে একটি বিশাল প্রাসাদ, সেখানে লোহার ফটক, আর সেই ফটকের পাশে দাঁড়িয়ে থাকে মাথার পাগড়ি বাঁধা শাস্ত্রী। কলকাতা শহরটিকেও সে সেই রকম কল্পনা করে রেখেছিল, গিয়েই জমিদার বাড়ি দেখতে পাবে। কিন্তু এখানে যে শয়ে শয়ে জমিদার বাড়ি, এখানে রাস্তায় বহু লোকের মাথায় পাগড়ি, এখানে কেউ কারুকে চেনে না। এবং ত্রিলোচন দাস তার জমিদারের নামও জানে। সে মাত্র শুনেছিল যে জমিদার প্রভু থাকেন কলকাতায়। ভিড়ের মধ্যে দিশেহারা হয়ে গিয়ে ত্রিলোচন তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে এদিক ওদিক দৌড়চ্ছে। যেখানে একটু বসতে গেছে অমনি লোকের তাড়া খেয়েছে। শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে এখানে। ছুটির জন্য আদালত পাড়া ফাঁকা। সুপ্রিম কোর্ট ভবনটিকেও ত্রিলোচন দাসের জমিদার বাড়ি বলেই মনে হয়, কিন্তু ভেতরে জনমনীষী নেই। ত্রিলোচন এদিকে ওদিকে উকি ঝুঁকি দেবারও সাহস পায়নি। সন্ধে হয়ে এসেছে, এই নিরালাতেই তারা রাতটা কাটিয়ে দেবে ঠিক করেছে। কাল কি হবে তার কিছুই জানে না। বাচ্চা দুটো ঘ্যান ঘ্যান করছে অনেকক্ষণ থেকে। ঠাকুমণি এক গলা ঘোমটা দিয়ে বসে আছে, জেগে আছে না ঘুমোচ্ছে বোঝা যায় না। একটু অন্ধকার হবার সঙ্গে সঙ্গে ঝাঁক ঝাঁক মশা এসে ঝাঁপিয়ে পড়েছে। মশা তো নয়, যেন চড়ুই পাখির বাচ্চা। ত্রিলোচন দাস ঝপাঝপ করে চর চাপড় চালাচ্ছে নিজের গায়ে। ঠাকুমণির এতেও হুঁশবোধ নেই। পুটুলিটাতে মাথা দিয়ে ত্রিলোচন দাস শুয়ে পড়ল। বাবা মা দুজনকেই চুপচাপ ক্ষয়ে যেতে দেখে বাচ্চা দুটো কান্না আরো বাড়িয়ে দিল। ছেলেটির থেকে মেয়েটির গলার জোর আরো বেশি। বিরক্ত হয়ে ত্রিলোচন দাস দুজনের পিঠে কয়েকখানা ৮২ শিক্ষার কিল বসিয়ে দিল। এইবার নড়ে উঠল ঠাকুমণি। হাত দিয়ে ছেলে মেয়ে দুটিকে আড়াল করে সে ঝংকার দিয়ে বলে উঠল, মেরুনি, মেরুনি বলছি। ভাত দেবার মুরদ নেই, কিল মারার গুঁসায়। চিড়ে গেলে না কেন? চিড়ে গিলতে বলো, ফের কানলে আমি ঠেঙিয়ে শেষ করব। ঠাকুমণি বলল, আমাদের কেন নিয়ে এলে হেতাই? আমাদের ভিনকুড়ি ফিরে দে আসো। গ্রাম ছেড়ে আসবার জন্য ত্রিলোচন দাস নিজেও এখন মনে মনে আফসোস করছে বটে, কিন্তু সে কথা স্বীকার করবে কেন? সে মুখ ঝামটা দিয়ে বলল, ভিটে মাটি চাটি হয়ে গিয়েছে, সেটাই থাকবো কি গাছতলায়? এর উত্তরে ঠাকুমণি জানতে চায় যে এখানেই বা কোন রাজবাড়িতে থাকবার ব্যবস্থা হয়েছে। আর উত্তর না দিয়ে ত্রিলোচন দাস রাগে গড়গড় করে। সে নিরীহ চাষি, নিজের স্ত্রী ছাড়া আর কারো উপর সে রাগ দেখাবার সুযোগ পায়নি কখনো।
দুটি বড় পুটলির মধ্যে রয়েছে তাদের যথাসর্বস্ব, বেশ কিছু চিড়ে আর পাটালি গুঁড়ো এনেছে সঙ্গে করে। কদিন ধরে ক্রমাগত শুকনো চিড়ে চিবুতে চিবুতে ছেলে মেয়ে দুটির গাল ছিঁড়ে গেছে। তারা আর চিড়ে খেতে চায় না, ভাত চায়। বিদেশ বিভুঁয়ে এসে ত্রিলোচন দাস ভাত জোটাবে কোথা থেকে? একটু পরে ছেলে মেয়েরা খিদের জ্বালাই সেই চিড়ে গুড়ি খেয়ে নিল খানিকটা। ছেলেটা সিঁড়ির কথা নেমে গিয়ে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিল সুপ্রিম কোর্টের দেয়ালের গায়ে। ফিরে এসেই বলল, জল খাবো। ত্রিলোচন দাস বলল, হারামজাদা। ছেলেটা তবু নাকি নাকি গলায় বলতে লাগলো, জল খাবো, জল খাবো। মেয়েটা হেঁচকি তুলল একবার। ঠাকুমণি বলল, আমারও তেষ্টা লেগেছে, সারা রাত কি গলা শুকিয়ে থাকবো? ত্রিলোচন দাস তিতিবিরক্ত হয়ে উঠল। আবার এ কথাও বুঝলো যে এরপর থেকে এরা অনবরত তাকে জল জল করে জ্বালিয়ে খাবে। চিড়ে আর গুড় আনা হয়েছে দুটো মাটির হাঁড়িতে। একটা বোঁচকা খুলে একটা কাঁথার উপর চিড়েগুলো সব ঢেলে হাঁড়িটা খালি করে নিয়ে ত্রিলোচন দাস উঠে দাঁড়ালো। আসবার সময় কাছেই সে একটা বড় দিঘি দেখে এসেছে। ঠাকুমণি বলল, দুলালকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু ছেলেকে সঙ্গে নিয়ে যাবার ইচ্ছে হচ্ছে না ত্রিলোচন দাসের। সে আর কিছুই না বলে হন হন করে হাঁটতে লাগলো। শুক্লপক্ষ, তাই আকাশের আলো আছে, পথঘাট খুব অন্ধকার নয়। কিন্তু একটুখানি এসেই থমকে গেল ত্রিলোচন দাস। যদি পথ ভুলে যাই? পেছন ফিরে একবার দেখে নিয়ে সে সাবধানে আস্তে আস্তে চলতে লাগলো, প্রতিটি পদক্ষেপ গুনে গুনে। গ্রাম দেশে মাঠের মধ্যে আলেয়া দেখে পথ হারিয়ে ফেললে এই রকম পা গুনে গুনে হাঁটতে হয়। দিঘিটার একবারে বসে কয়েকটা শিয়াল মন দিয়ে ডাকছে তার স্বরে। আর একটা কি যেন বড় জানোয়ার খানিকটা দূরে খুব জোরে জোরে ভর ফস ভর ভস করে নিঃশ্বাস নিচ্ছে। কয়েকটা বগি গাড়ির ঘোড়া ঘাস খেতে এসেছে ওখানে, কিন্তু অস্পষ্ট জ্যোৎস্নায় দূর থেকে ত্রিলোচন দাস সেগুলোকে চিনতে পারল না। তার গা ছমছম করতে লাগলো। রাশি রাশি জোনাকি বাতাসের ছাপটাই কখনো আলো কখনো অন্ধকারের ঢেউ হয়ে দুলছে। পুকুরে নেমে প্রথমেই জল থাবড়ে পানা সরানোর অভ্যেস ত্রিলোচন দাসের। এই দিঘির জল স্বচ্ছ টলটলে, ইংরেজদের খুব সাধের গ্রেট ট্যাং বা লাল দিঘি। তারা এই জল পান করে না বটে, কিন্তু ছুটির দুপুরে ছিপ ফেলে বসে অথবা সন্তরণ প্রতিযোগিতায় নামে। হঠাৎ কোথাও আগুন লাগলে এই জল ব্যবহার করা হবে বলে দিঘিটি সংরক্ষিত। নেটিভদের এখানে আসা নিষেধ। হাঁটু পর্যন্ত নেমে জল থাবড়ে ত্রিলোচন দাস প্রথমে মুখ ধুয়ে ভালো করে কুলকুচু করলো কিছুক্ষণ। নিজে জল পান করলো পেট ভরে। তারপর হাঁড়ি ভরে জল নিয়ে যেই উঠতে গেছে, অমনি রে 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 করে তেড়ে এলো দুই যমদূত। ইংরেজ রাজত্বের পাহারাওয়ালা হলেও তাদের চেহারা ও পোশাক অনেকটা নবাবে আমলের সেপাইদের মতো। মোচ আর জুলফি একসঙ্গে জোড়া, গাঁজার নেশায় চোখ টকটকে লাল। নিশুতি রাতে সাহেব পাড়ার মধ্যে এই দিঘিতে একজন হাবিজাবি চেহারার লোককে নামতে দেখে তারা যতটা না ক্ষুব্ধ, তার চেয়ে বেশি অবাক। দুজনে মিলে ত্রিলোচন দাসের ঘাড় চেপে ধরে এমন হল্লা শুরু করে যে ত্রিলোচন দাস কিছুই বুঝতে পারে না। তারপর পিঠের উপর দুমদাম শুরু হলে সে ভাবে এই বুঝি জমিদারদের পেয়াদা এসেছে। তাতে সে খানিকটা নিশ্চিন্ত হয় এবং এই গোলমালের মধ্যে মাটির হাঁড়িটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়। মাতাল ধরার জন্য পাহারাওয়ালারা এখন সঙ্গে ঢুলির মতো একটা জিনিস রাখে। কোনো মাতাল বেশি বেগরবাই করলে সে ঢুলির মধ্যে ভরে প্রায় বোঁচকার মতো বেঁধে ফেলে ঝুলিয়ে নিয়ে যায়। ত্রিলোচন দাসের পা সোজা আছে দেখে তারা ওকে ঢুলিতে না ভরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে চলল। ত্রিলোচন এবার কেঁদে কোকিয়ে বলে উঠল, ওগো, আমার বউ ছেলে মেয়ে সঙ্গে আছে, তাদের নিয়ে আসি। ওগো, কে শোনে কার কথা? ততক্ষণে পাহারাওয়ালা দয় ত্রিলোচন দাসের ট্যাঁক খাতরে দেখে নিয়েছে যে সেখানে কিছু নেই। সুতরাং তারা আরো নির্দয় হয়ে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল কোতোয়ালির দিকে। ত্রিলোচন দাস যত চিৎকার করে তারা তাকে তত বেশি প্রহার করে। এদিকে ঠাকুমণি পক্ষী মাতার মতো দুই ডানায় ছেলে মেয়েকে আগলে বসে রইল ঠায়। প্রহরের পর প্রহর কেটে গেল, তার স্বামী এলো না। সে আর কি করবে, শুধু প্রতীক্ষা করা ছাড়া। শেয়ালগুলো ডাকতে ডাকতে তাদের কাছে চলে আসছে। একসময় দূরে দু তিনবার গুরুম গুরুম করে বন্দুকের শব্দ হলো। কিসের যেন একটা শোরগোল উঠল। এসব কিছুতে ঠাকুমনির সর্বাঙ্গে ভয়ের কাঁটা দেয়। সাহেবদের বাড়ির বাগানে শেয়াল ঢুকে পড়লে সাহেবরা জানলা দিয়ে বন্দুক চালায়। দু একটা শেয়াল মরলে উল্লাসের ধুম পড়ে যায়।
জল জল করে ছেলে মেয়ে দুটি বেশ কিছুক্ষণ কাতরে একসময় ক্লান্ত হয়ে পড়ল। ছেলেটা ঘুমিয়ে পড়ল আর মেয়েটা হেঁচকি তুলতে লাগলো। তারপর গির্জার গম্বুজের আড়ালে চাঁদ ঢলে পড়লে মেয়েটি কয়েকবার ওয়াক তুলে শুরু করলো বমি। ঠাকুমণি তাড়াতাড়ি মেয়ের মুখ চাপা দিল নিজের হাতে, কিন্তু ওতে ভেদ বমি থামে না। এর নাম ওলা ওঠা। শহরে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে অন্তত একজন না একজন ওলা ওঠাই মরেনি। তবু গ্রামের তুলনায় শহর নিরাপদ। শহরে বিলিতি দাওয়ায় পাওয়া যায় এবং পয়সা দিলে চিকিৎসক বাড়িতে আসে। সেই চিকিৎসকদের মুখ চোখ দেখলেই খানিকটা ভক্তি হয়। গ্রামে একবার ওলা বিবির নজর লাগলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়। ওলা উঠার ভয়ে বহু লোক গ্রাম ছেড়ে পালিয়ে এসে কলকাতায় আশ্রয় নিতে শুরু করেছে। গ্রাম থেকে যখন ভোর হতে লোক পালায়, তখনও বারবার ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে ওলা বিবি তাড়া করে আসছে কিনা। এই ওলা বিবি পরে এশিয়াটিক কলেরা নামে চিহ্নিত হয়ে পৃথিবীর বৃহত্তম মানব ধ্বংসকারী ভূমিকা নিয়েছে। বমির ফাঁকে ফাঁকে মেয়েটি জল জল বলে গোঙাতে লাগলো। তার ভাই দুলাল চন্দ্র জেগে উঠেছে এবং বাবা বাবা বলে ডুকরে উঠল কয়েক। তার বাবা সে ডাক শুনতে পেল না, কিন্তু লাঠি ঠকঠকিয়ে এলো আরো দুজন পাহারাওয়ালা। এরকম জায়গায় একজন স্ত্রীলোককে কাচ্চা বাচ্চা নিয়ে বসে থাকতে দেখে তারাও অবাক হলো কম নয়। তারা পথের পাহারাওয়ালা। আদালত ভবন পাহারা দেওয়া তাদের দায়িত্ব নয়। এর জন্য দুজন আলাদা সেপাই থাকে, কিন্তু সারাদিন তাদের পাত্তা নেই। একজন পাহারাওয়ালা চেঁচিয়ে উঠল, হুকুমদার! সে বাজ খাই গলা শুনে দুলালচন্দ্র আরো জোরে বাবা বাবা গো বলে কেঁদে উঠল। ঠাকুমণি বলল, ওগো, আমাদের ঘরের লোক কোথায় গেল? মেয়েটা কেমন কেমন করিতেছে। পাহারাওয়ালারা দুজন উঠে এলো সিঁড়ি দিয়ে কয়েক ধাপ। হাতের জাহাজি লণ্ঠনটা উঁচিয়ে ধরলো ঠাকুমণির মুখের কাছে। ঠাকুমণিকে যুবতী এবং স্বাস্থ্যবতী দেখে তারা পরস্পর চোখাচোখি করলো এবং এই বিষয়ে একমত হলো যে তাহলে একে কোতোয়ালিতে নিয়ে যাবার নাম করে ধরা যায়। একজন হুঙ্কার দিয়ে উঠল, উঠা উঠা ওঠা কেয়া রেন্ডি কাহিকা। ঠাকুমণি আরো সিটিয়ে গেল দেয়ালের দিকে। তখন একজন পাহারাওয়ালা তার শাড়ির আঁচল ধরে টানলো। অন্যজন ধরতে গেল তার কোমর। ঠাকুমণি বলল, ওগো, তোমাদের পায়ে পড়ি, আমার মেয়েটাকে বাঁচাও। এবার পাহারাওয়ালাদের আলো পড়লো মেয়েটির মুখে। মেয়েটি তক্ষুনি ওয়াক তুলে হুড়মুড় করে বমি করলো অনেকখানি। এই বমি পাহারাওয়ালারা চেনে। সঙ্গে সঙ্গে ভয়ে তাদের চোখ উঠল কপালে, আর দ্বিরুক্তি মাত্র না করে তারা পেছন ফিরে দৌড় লাগালো। তাদের সেই দৌড়াবার ভঙ্গি দেখে মনে হয় যেন অবিকল দুটি ল্যাজ তোলা বরিবর্ত। খানিকটা পরে মেয়েটির কণ্ঠস্বর অনেক ক্ষীণ হয়ে এলো। তখনও বলতে লাগলো, জল জল। ছোট বোনের কষ্ট দেখে 6 বছরের শিশু দুলালচন্দ্র বলল, মা, আমি জল নিয়ে আসবো? দ্বিতীয় হাঁড়িটা খালি করে নিয়ে সে এগিয়ে গেল খানিকটা। কোন দিকে সে দিঘিটা দেখেছিল ঠিক ঠাহর করতে পারল না। তার ভয় করছে। তার ক্ষুদ্র বুকটিতে দারুণ অভিমান জন্মেছে বাবার ওপরে। কেন বাবা ফিরে এলো না? সে আবার প্রাণপণে ডাকলো, বাবা বাবা। সেই রিনরিনে শিশু কণ্ঠের ধ্বনি ঠিকরে ফিরে এলো শহরের কঠিন বাড়িগুলোর দেয়াল থেকে। কেউ সাড়া দিল না। একটা বলগা ছাড়া একলা ঘোড়া এদিকে কপকপিয়ে ছুটে আসতেই সে ভয় পেয়ে দৌড়ে ফিরে এলো মায়ের কাছে। তার মা বলল, থাক, তোকে আর যেতে হবে না। কথায় বলে, মাঝরাতের ভেদবমি রাত শেষ হবার আগেই থেমে যায়। হলো তাই। খানিক পরে মেয়েটি একেবারে নেতিয়ে গেল। সে ঘুমিয়েছে ভেবে একটু নিশ্চিন্ত হলো তার মা। চাঁদ হেলে গেছে। আকাশে এখন খেলা করছে ছেঁড়া ছেঁড়া মেঘ। এতক্ষণ অসহ্য গরমের পর শেষ রাতে ঠান্ডা বাতাস ভেসে আসছে। এখন পৃথিবী কি শান্ত, সুন্দর। ভোগী, চোর এবং সাধু যারা রাত জাগে, তারাও এই শেষ প্রহরে ঘুমকে আলিঙ্গনে জড়ায়। থেমে গেছে নর্তকীর পায়ের নূপুর। মাতালরাও এতক্ষণে গড়াগড়ি দিয়েছে। ঘুমন্ত নগরীর উপরে বিছিয়ে রয়েছে এক অনৈসর্গিক সৌন্দর্যের ওড়না। ঠাকুমণি আর দুলালচন্দ্র ঘুমিয়ে পড়েছিল এক সময়। দিনের আলো ফুটে গেলেও ঘুম ভাঙল না। ক্রমে পথে লোক চলাচল শুরু হলো। সাহেবরা এদেশে এসে অনেক বেলা পর্যন্ত ঘুমোয়,
আগে জেগে ওঠে তাদের নফর, বেহারা, খানসামা, দুদলা, ভিস্তিওয়ালার দল। যাতায়াতের পথে তারা থমকে দাঁড়িয়ে পড়তে লাগলো। পবিত্র ধর্মাধিকরণের সিঁড়িতে ছড়ানো রয়েছে চিড়ে, গুড়, থেরা কাঁথা। এর মধ্যে শুয়ে আছে এক গ্রাম্য স্ত্রীলোক ও বালক, আর পাশেই বছর পাঁচেকের একটি বালিকা পুলিশ ও বমিতে মাখামাখি হয়ে মরে কাঠ হয়ে পড়ে আছে। তার মুখের উপর ভন ভন করছে নীল ডুমো ডুমো মাছি। ধুরুম করে বিরাট শব্দে 7টার তোপ পড়তেই ঠাকুমণি ধরফর করে উঠে বসলো। সামনেই কিছু লোককে সারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে বুকে তুলে নিল তার মৃত কন্যাকে।